কারেকশন অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সহজ রুল অ্যান্ড বোর্ড কোশ্চেন সলভ অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজি সাজেশন। আজকে আমি তোমাদেরকে কারেকশনের সহজ রুল শেখাবো এবং অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশে কারেকশনের যতগুলো বোর্ড কোশ্চেন এসেছিল সেগুলো সলভ করে দিব। তুমি যদি আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের কারেকশন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। মোট কথা আজকে আমি কারেকশনের 14 গোষ্ঠী উদ্ধার করে দিব। অনার্স বোর্ড কোশ্চেন 2019, তো তোমাদের এ নাম্বার এসেছিল হি ইনসিস্ট মি টু গো দেয়ার। তোর অ্যান্সারটি হবে হি ইনসিস্ট অন মাই গোয়িং দেয়ার। তোর ব্যাখ্যাটি হলো তোমরা এই রুলটি মুখস্থ করে নাও, ইনসিস্ট প্লাস অন পজিটিভ ভার্ব প্লাস আইএনজি। তো তোমরা যদি কোনো বাক্যের মধ্যে ইনসিস্ট দেখো তাহলে তারপরে অবশ্যই তোমাদেরকে অন বসাতে হবে, এরপর পজিটিভ বসাতে হবে, এরপর ভার্ব প্লাস আইএনজি করতে হবে। তো তোমরা এখানে দেখো, এখানে আছে ইনসিস্ট, তো আমি এখানে ইনসিস্ট লিখেছি। এরপরে দেখো অন অবশ্যই তোমাদেরকে নিয়ে আসতে হবে, তো আমরা এখানে অন নিয়ে আসলাম। এরপরে তোমাদেরকে পজিটিভ দিতে হবে, তো তোমরা দেখো এখানে মি এর পজিটিভ হলো মাই, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তোমরা এখানে দেখো ভার্ব হলো গো, তো গো ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করলাম গোয়িং, এবং দেয়ার শেষেরটা আমরা ঠিক রাখলাম। তো অ্যান্সারটি হবে হি ইনসিস্ট অন মাই গোয়িং দেয়ার। তো তোমরা অবশ্যই মনে রাখবে ইনসিস্ট থাকলে ইনসিস্ট প্লাস অন পজিটিভ ভার্ব প্লাস আইএনজি, এই স্ট্রাকচার অনুযায়ী তোমরা কারেকশনটি ঠিক করবা। তো তোমাদের বি নাম্বার এসেছিল নামিরা গ্যাপ নিয়ে ভিজিট, তো অ্যান্সারটি হবে নামিরা পেড নিয়ে ভিজিট। তো এই রুলটি হলো তোমরা মনে রাখবা, এই রুলটি হলো একটি ওয়ার্ড থাকলে আর একটি ওয়ার্ড লিখতে হবে। তো এই রুলটি হলো গ্যাপ যদি তোমরা কোনো সেন্টেন্সের মধ্যে দেখো তাহলে তোমাদেরকে অবশ্যই দিতে হবে পেড, আর সেন্টেন্সের মধ্যে যদি পেড থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে দিতে হবে গ্যাপ। তো এটাকে বলা হয় একটি ওয়ার্ড থাকলে আর একটি ওয়ার্ড কারেকশন। তো তোমরা অবশ্যই এই ওয়ার্ডটি মনে রাখো, কোনো বাক্যের মধ্যে যদি গ্যাপ দেখো তাহলে লিখতে হবে পেড, এবং পেড থাকলে তোমাদেরকে লিখতে হবে গ্যাপ। তো তোমাদের সি নাম্বার এসেছিল হি কট দ্য থিপ বাই হ্যান্ড, তো অ্যান্সারটি হবে হি কট দ্য থিপ বাই রেড হ্যান্ডেড। তো এর ব্যাখ্যাটি তোমাদেরকে বলি, তোমরা এর বাংলা অর্থ করো হি কট দ্য থিপ বাই হ্যান্ড, সে চোরকে হাত দিয়ে ধরলো। তো তোমরা মনে রাখো কেউ কিন্তু চোরকে হাত দিয়ে ধরে না, চোরকে ধরতে হলে অবশ্যই প্রমাণ সাপেক্ষে, সে কি চুরি করলো তার প্রমাণ সাপেক্ষে কিন্তু তাকে ধরতে হয়। তো তোমরা মনে এই সেন্টেন্সটির কিন্তু অর্থ ঠিক হয় নাই, এই কারণে তোমাদেরকে অবশ্যই রেড হ্যান্ডেড দিতে হবে। তো রেড হ্যান্ডেড মানে হলো হাতে নাতে, মানে হলো প্রমাণ সাপেক্ষে। তো অবশ্য সেন্টেন্সটির পূর্ণ অর্থ করার জন্য অবশ্যই তোমাদেরকে লিখতে হবে, আনসারটি হবে হি কট দ্য থিপ বাই রেড হ্যান্ডেড, সে চোরটিকে হাতে নাতে বা প্রমাণ সাপেক্ষে ধরলো। কারণ চোরকে কিন্তু প্রমাণ সাপেক্ষেই ধরতে হয়, কেউ চোরকে হাত দিয়ে ধরে না, এই কারণে অ্যান্সারটি এটি হবে। তোমাদের ডি নাম্বার ছিল ডু ইউ ফিনিশ দ্য ওয়ার্ক অলরেডি, তাহলে অ্যান্সারটি হবে হ্যাভ ইউ ফিনিশ দ্য ওয়ার্ক অলরেডি। তো এটি হলো ইয়েস নো কোশ্চেন। কারণ কি এই ইয়েস নো কোশ্চেন চেনার উপায়টি হলো তোমরা যদি বাক্যের প্রথমে কোনো সাহায্যকারী ভাব দেখো এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন দেখো তাহলে বুঝবে সেটি হলো ইয়েস নো কোশ্চেন। যে সকল প্রশ্নের উত্তর ইয়েস নো দ্বারা করা যায় সেগুলো হলো ইয়েস নো কোশ্চেন। দেখো এর বাংলা করো, হ্যাভ ইউ ফিনিশ দ্য ওয়ার্ক অলরেডি, তুমি কি এই কাজটি ইতিমধ্যে শেষ করেছো? দেখো এটি কিন্তু উত্তর দেওয়া যায় ইয়েস বা নো দিয়ে, এই কারণে এই প্রশ্নটিকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। তো ইয়েস নো কোশ্চেন থাকলে এর স্ট্রাকচারটি হবে সাহায্যকারী ভাব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো অবশ্যই তোমাদেরকে এই স্ট্রাকচার অনুযায়ী সাজাতে হবে। তো অবশ্যই প্রথমে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। এখন প্রশ্ন হলো এখানে কেন হ্যাভ হলো, এখানে তো ডু আছে। তো হ্যাভ আসার কারণটি হলো তোমরা দেখো এই বাক্যের মধ্যে শেষে আছে অলরেডি, আর কোনো বাক্যের মধ্যে যদি অলরেডি থাকে তাহলে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভাব হলো হ্যাভ অবলিক হ্যাজ। তো তোমরা দেখো এখানে সাবজেক্ট আছে ইউ, ইউ হলো সেকেন্ড পারসন, আর সেকেন্ড পারসন হলে সাহায্যকারী হিসেবে হ্যাভ আসে, এই কারণে তোমাদেরকে অবশ্যই টেন্সের কারণে এখানে হ্যাভ নিয়ে আসতে হবে। এরপরে সাবজেক্ট হলো ইউ, তো আমরা টেক্সচার স্ট্রাকচার অনুযায়ী ইউ নিয়ে আসলাম। এরপরে যে ভার্ব অর্থাৎ টেন্স অনুযায়ী এখানে তোমাদেরকে ভার্বটি দিতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মূল ভার্বটি সর্বদা পাস্ট পার্টিসিপল ফর্মে থাকে। তো তোমরা দেখো এখানে যে ফিনিশ, তো ফিনিশের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ফিনিশড, এই কারণে আমি এখানে লিখেছি ফিনিশড। এরপরে হলো অবজেক্ট অর্থাৎ বাকি যে অংশটি থাকবে সে অংশটি লিখতে হবে। তো বাকি অংশটি দেখো এখানে আছে দ্য ওয়ার্ক অলরেডি, তো আমি এখানে লিখে দিয়েছি দ্য ওয়ার্ক অলরেডি। তোমরা মনে রাখো তোমাদের যদি কোনো সেন্টেন্সের সাহায্যকারী ভাব প্রথমে দেওয়া থাকে তাহলে তোমরা এই স্ট্রাকচার অনুযায়ী তোমার কারেকশনটি
সাজাবা এবং তোমরা দেখবা সেই বাক্যটি কোন টেন্সে আছে সেই টেন্স অনুযায়ী তোমাদেরকে সাহায্যকারী ভাবটি বসাতে হবে এবং মূল ভাবটিও ঠিক করতে হবে। বাকি যে অংশটুকু সেটুকু তোমাদেরকে ঠিকই রাখতে হবে। তো এই আনসারটি হবে হ্যাভ ইউ ফিনিশ দ্য ওয়ার্ক অলরেডি। তো তোমাদের এই নাম্বার এসেছিল শি ওয়াজ ডাইড লাস্ট নাইট। তো অ্যান্সারটি হবে শি ডাইড লাস্ট নাইট। এর ব্যাখ্যাটি হলো কোনো বা সেন্টেন্সের শেষে যদি তোমরা লাস্ট নাইট দেখো তাহলে বুঝবা সে টেন্সটি হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের কোনো সাহায্যকারী ভাব থাকে না এবং মূল ভাবটি সর্বদা পাস্ট ফর্ম করতে হয়। এই কারণে এখানে ওয়াজ কিন্তু হলো সাহায্যকারী ভাব। আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো সাহায্যকারী ভাব রাখি নাই, এখানে ওয়াজ হবে না এবং যে ভার্বটি থাকবে তা অবশ্যই আমরা তোমাদেরকে পাস্ট ফর্মে করতে হবে। তো তোমরা জানো ডাইড হলো পাস্ট ফর্ম, ডাই এর পাস্ট ফর্ম হলো ডাইড, এই কারণে আমরা ডাইডটি এখানে ঠিক রেখেছি। তো অ্যান্সারটি হলো শি ডাইড লাস্ট নাইট। তোমাদের এফ নাম্বার এসেছিল আই এম প্লিজেন্ট টু হিম। এর অ্যান্সারটি হবে আই এম প্লিজেন্ট উইথ হিম। এর ব্যাখ্যাটি হলো ব্যক্তির সাথে প্রিপোজিশন উইথ বসে। তো তোমরা দেখো এখানে কিন্তু হিম মানে হলো তাকে, ব্যক্তিকে বোঝানো হয়েছে। তো অবশ্যই তোমাদেরকে প্রিপোজিশন টু না দিয়ে উইথ দিতে হবে, এই কারণে আমি এখানে অ্যান্সারটি দিয়েছি উইথ। তো ফুল বাক্যটির অ্যান্সার হবে আই এম প্লিজেন্ট উইথ হিম। তোমাদের জি নাম্বার এসেছিল হি কুড নট হেল্প গো দেয়ার হোয়েন হি হার্ড দ্য নিউজ। তার অ্যান্সারটি হবে হি কুড নট হেল্প গোয়িং দেয়ার হোয়েন হি হার্ড দ্য নিউজ। এর ব্যাখ্যাটি হলো ক্যান নট হেল্প বা কুড নট হেল্প, এরপরে অবশ্যই ভার্ব প্লাস আইএনজি করতে হবে। তো তোমরা দেখো এখানে আছে কুড নট হেল্প, তো অবশ্যই যে ভার্বটি থাকবে তার সাথে আমাদেরকে অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে। তোমরা দেখো এখানে আছে গো, তো গো এর সাথে আমরা আইএনজি যুক্ত করলাম, হয়ে গেল অনার্স। তোমাদের একটি কথা বলতে ভুলে গেছি, তোমাদের জন্য রকিবুল 24 বের করেছে বুলেট রকিবুল 24 কম্পালসরি ইংলিশ অনার্স নন ক্রেডিট হ্যান্ড নোট 2022 এক্সামিনেশন 2020, যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী 29শে জানুয়ারি 2022, স্পেশাল সাজেশন অ্যান্ড অ্যান্সার। এই হ্যান্ডনোটটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র 8 থেকে 10 দিন পড়লে পাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। এই হ্যান্ডনোটটির মধ্যে গ্রামাটিক্যাল পার্ট, রিটেন পার্ট, প্যাসেজ রাইটিং সব কিছু খুব সহজ ও সুন্দরভাবে দিয়ে দেওয়া আছে। কেউ যদি এই হ্যান্ডনোটটি ক্রয় করে বাসার মধ্যে মাত্র 8 থেকে 10 দিন পড়ে তাহলে তার পাস নেওয়ার কোনো টেনশন থাকবে না। এই হ্যান্ডনোটটির মূল্য হলো মাত্র 550 টাকা। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই হ্যান্ডনোটটি পাঠানো হয়। তো এই হ্যান্ডনোটটি নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করো আমার ফোন নাম্বারে। আমার ফোন নাম্বারটি হলো 01744559475। তো তোমরা এই হ্যান্ডনোটটি কীভাবে অর্ডার করবা সে সম্পর্কে ভিডিও শেষে বিস্তারিত বলে দিই। অনার্স বোর্ড কোশ্চেন 2018। তো তোমাদের 2018 সালে যে কারেকশনগুলো এসেছিল সেগুলো এখন সলভ করে দিব। তোমাদের এই নাম্বার এসেছিল দ্য কস্ট অফ দ্য বুকস আর হাই। তো এর অ্যান্সারটি হবে দ্য কস্ট অফ দ্য বুকস ইজ হাই। এর ব্যাখ্যাটি হলো সিঙ্গুলার সাবজেক্ট থাকলে অবশ্যই তোমাদেরকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে, আর সিঙ্গুলার ভার্ব মানে হলো এস যুক্ত ভার্ব। তো আমি তোমাদেরকে সাবজেক্ট ভাবে এগ্রিমেন্টের রুল শিখেছিলাম যে প্রিপোজিশনের আগের অংশ হবে সাবজেক্ট। তো তোমরা এখানে দেখো প্রিপোজিশন হলো অফ, তো অবশ্যই তোমরা প্রিপোজিশনের আগের অংশটি হবে সাবজেক্ট। তো দ্য কস্ট হলো সাবজেক্ট, তো দ্য কস্ট হলো সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে তোমাদেরকে অবশ্যই ভার্বটিও সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। তো তোমরা জানো এম ইস আর এর মধ্যে সিঙ্গুলার ভার্ব হলো ইস, এই কারণে অবশ্যই তোমাদেরকে এখানে ইস বসাতে হবে, এই কারণে আমি এখানে ইস বসিয়ে দিয়েছি। তোমাদের বি নাম্বার এসেছিল আই কংগ্রাচুলেটেড হিম ফর হিজ গ্ল্যাড সাকসেস। অ্যান্সারটি হবে আই কংগ্রাচুলেটেড হিম অন হিজ গ্ল্যাড সাকসেস। তো এর ব্যাখ্যাটি হলো কংগ্রাচুলেট অন, এটি হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ অভিনন্দন জানানো। তো কংগ্রাচুলেটের সাথে সবসময় প্রিপোজিশন অন বসে, প্রিপোজিশনটি মুখস্থ রাখো কংগ্রাচুলেট অন, এই কারণে এখানে হবে কংগ্রাচুলেট, ফর না হয়ে প্রিপোজিশন হবে ওয়ান। তোমাদের সি নাম্বার এসেছিল হি ইজ লিভিং ইন ঢাকা সিন্স 2015। অ্যান্সারটি হবে হি হ্যাজ বিন লিভিং ইন ঢাকা সিন্স 2015। এর ব্যাখ্যাটি হলো সিন্স প্লাস টাইম, অর্থাৎ কোনো বাক্যের মধ্যে যদি সিন্স প্লাস টাইম থাকে তাহলে সে টেন্সটি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হলো হ্যাভ অবলিক হ্যাজ প্লাস বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো তোমরা এখানে দেখো এই স্ট্রাকচারটি তোমাদের অবশ্যই ঠিক করতে হবে। তো তোমরা দেখো এখানে আছে ইস, তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভাব কিন্তু ইস না, হ্যাজ অবলিক হ্যাভ বিন। তো অবশ্যই তোমরা দেখো এখানে আছে হি সাবজেক্ট, তো সাবজেক্ট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এস যুক্ত সাহায্যকারী ভাব বসাতে হয়। তো হ্যাভ এবং হ্যাসের মধ্যে এস যুক্ত সাহায্যকারী ভাব হলো হ্যাজ, এই কারণে এখানে অ্যান্সার হবে হ্যাজ বিন। এরপরে দেখো ভার্বের সাথে আইএনজি যোগ, তো তোমরা দেখো এখানে লিভিং আইএনজি যোগ করাই আছে, তো আমরা এখানে লিভিংটি বসিয়ে দিলাম ইন ঢাকা সিন্স 2015। তো আমরা এই লাইনটি ঠিক রাখলাম।
এর অ্যান্সারটি হবে হি হ্যাজ বিন লিভিং ইন ঢাকা সিন্স 2015। তোমাদের ডি নাম্বার এসেছিল শি ইজ জুনিয়র দেন আই, এর অ্যান্সারটি হবে শি ইজ জুনিয়র টু মি। তোর ব্যাখ্যাটি হলো লেটিন কম্পারেটিভের পরে দেন না হয়ে টু বসে এবং এরপরে সবসময় অবজেক্টিভ ফর্ম বসাতে হয়। তো তোমরা এখানে দেখো তোমরা কীভাবে লেটিন কম্পারেটিভ বুঝবা। তো লেটিন কম্পারেটিভের ওয়ার্ডের শেষে আই ও আর থাকবে, যেমন জুনিয়র, সুপারিয়র, ইনফেরিয়র, এক্সটেরিয়র। তো অবশ্যই তোমরা যদি কোনো ওয়ার্ডের শেষে আই ও আর দেখো তাহলে মনে রাখবা সেই ওয়ার্ডটি হলো লেটিন কম্পারেটিভ। আর লেটিন কম্পারেটিভের পরে দেন না হয় সর্বদা তোমাদেরকে টু বসাতে হবে। তো আমরা এখানে দেনের পরিবর্তে টু বসে দিলাম এবং এরপরে যে সর্বদা অবজেক্ট ফর্ম বসাতে হবে। তো তোমরা দেখো এখানে আছে আই, তো আই এর অবজেক্টিভ ফর্ম হলো মি, তো এখানে অ্যান্সার হয়েছে মি। তো এর ফুল বাক্যটির অ্যান্সার হবে শি ইজ জুনিয়র টু মি। এর ব্যাখ্যাটি হলো লেটিন কম্পারেটিভ পর দেন না হয়ে টু হবে এবং এরপরে যে সাবজেক্ট থাকবে তার অবজেক্ট ফর্ম করতে হবে। তো আই এর অবজেক্ট ফর্ম আমি করে দিলাম মি। তোমাদের এই নাম্বার এসেছিল হি ওয়াক্স লেস্ট হি মিসেস দ্য ট্রেন, এর অ্যান্সারটি হবে হি ওয়াক্স ফার্স্ট লেস্ট হি শুড মিস দ্য ট্রেন। এর ব্যাখ্যাটি হলো লেস্টের পরে অবশ্যই সাবজেক্ট হবে, এরপরে শুড বসাতে হবে, এরপরে ভার্বের বেস ফর্ম হবে। তো তোমরা এই রুলটি মনে রাখো, যদি তোমরা বাক্যের মধ্যে লেস্ট দেখো তাহলে অবশ্যই এরপরে তোমাদেরকে সাবজেক্ট দিতে হবে, এরপরে অতিরিক্ত একটা শুড দিতে হবে, এরপরে যে ভার্বটি থাকবে তার বেস ফর্ম বসাতে হবে। তো তোমরা দেখো এই বাক্যটি আছে লেস্ট, এরপরে দেখো সাবজেক্ট কিন্তু হি আছে, তো অবশ্যই তোমাদেরকে সাবজেক্টের পরে অতিরিক্ত শুড নিয়ে আসতে হবে। তো আমরা এখানে অতিরিক্ত শুড নিয়ে আসলাম, এরপরে অবশ্যই ভার্বে তোমাদের বেস ফর্ম বসাতে হবে। মিসেসের বেস ফর্ম হলো মিস, তো আমি এই কারণে এখানে দিয়েছি মিস এবং পরের বাক্যটি ঠিক রেখেছি দ্য ট্রেন, দ্য ট্রেন। তো অ্যান্সারটি হবে হি ওয়াক্স ফার্স্ট লেস্ট হি শুড মিস দ্য ট্রেন। এবার আসি এফ নাম্বারে, তোমাদের এফ নাম্বার এসেছিল হি স এ ব্যাড ড্রিম, তো অ্যান্সারটি হবে হি ড্রিমড এ ব্যাড ড্রিম। এর ব্যাখ্যাটি হলো স্বপ্ন দেখার যে ভার্ব সেটি হলো ড্রিমড। তো তোমরা দেখো আই স এ ব্যাড ড্রিম মানে আমি একটি খারাপ স্বপ্ন দেখলাম। তো স্বপ্ন কিন্তু স্বপ্ন দেখার যে ভার্ব সেটি স না, সেটি হলো ড্রিমড, এই কারণে এখানে অ্যান্সার হবে ড্রিমড। জি নাম্বারে তোমাদের এসেছিল স্টপ টু টক ইন দ্য ক্লাস, এর অ্যান্সারটি হবে স্টপ টকিং ইন দ্য ক্লাস। এর ব্যাখ্যাটি হলো কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর পরে ভার্ব থাকলে সর্বদা তোমাদেরকে ভার্ব প্লাস আইএনজি করতে হবে। তো সেই ওয়ার্ডগুলো হলো এনজয়, অ্যাডমিট, রিস্ক, সাজেস্ট, স্টপ, ফিনিশ, কিপ, মেনশন, মিস, আন্ডারস্ট্যান্ড, কনসিডার, পোস্টপেন, প্র্যাকটিস, টলারেট। এই ওয়ার্ডগুলোর পরে যদি তোমরা কোনো ভার্ব দেখো তাহলে অবশ্যই তোমাদেরকে ভার্ব প্লাস আইএনজি করতে হবে। তো তোমরা দেখো এখানে আছে স্টপ, তো স্টপের পরে অবশ্যই তোমাদেরকে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে এবং টু থাকলে অবশ্যই তোমাদেরকে টুথি তুলে দিতে হবে। তো তোমরা দেখো এখানে আছে টক, তো টকের সাথে আমরা আইএনজি যোগ করে দিলাম, হয়ে গেলো টকিং। তো ফুল বাক্যটি হলো স্টপ টকিং ইন দ্য ক্লাস। অনার্স বোর্ড কোশ্চেন 2017, তো তোমাদের 17 সালে যে কারেকশনগুলো এসেছিল সেগুলো এখন সলভ করে দিব। তোমাদের এই নাম্বার এসেছিল জন হ্যাজ গান টু সিঙ্গাপুর দ্য ডে বিফোর ইয়েস্টারডে, তো অ্যান্সারটি হবে জন ওয়েন্ট টু সিঙ্গাপুর দ্য ডে বিফোর ইয়েস্টারডে। এর ব্যাখ্যাটি হলো আমি তোমাদেরকে শিখেছিলাম যে ইয়েস্টারডে যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে বুঝতে হবে সে টেন্সটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর পাস্ট ইনডিফিনিট টেন্সের ঘটনা হলো কোনো সাহায্যকারী ভাব থাকবে না এবং যে মূল ভাবটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। তো তোমরা দেখো এখানে আছে হ্যাজ, হ্যাজ কিন্তু সাহায্যকারী ভাব, আর পাস্ট ইনডিফিনিট টেন্সে যেহেতু সাহায্যকারী ভাব নাই সুতরাং আমরা এখানে কোনো সাহায্যকারী ভাব নেই এবং হ্যাজটিকে বাদ দিয়ে দিয়েছি। এরপরে যে মূল ভাবটি সেই মূল ভাবটি সর্বদা পাস্ট ফর্ম করতে হয়। তো তোমরা দেখো এখানে আছে গান, গান হলো পাস্ট পার্টিসিপাল ফর্ম, তো গানের পাস্ট ফর্ম হলো ওয়েন্ট, এই কারণে আমি এখানে ওয়েন্ট করে দিয়েছি এবং পরের লাইনটি ঠিক রেখেছি টু সিঙ্গাপুর দ্য ডে বিফোর ইয়েস্টারডে। তো এখানে অ্যান্সারটি হবে জন ওয়েন্ট টু সিঙ্গাপুর দ্য ডে বিফোর ইয়েস্টারডে। তোমাদের বি নাম্বার এসেছিল দ্য মাদার ওয়েন্টস দ্য বয় টু পানিশ, এর অ্যান্সারটি হবে দ্য মাদার ওয়েন্টস দ্য বয় টু বি পানিশড। এর ব্যাখ্যাটি হলো অ্যাডজেক্টিভের পরে ইনফিনিটিভ কখনো প্যাসিভ হয় না কিন্তু অন্যান্য পার্ট অফ স্পিচের পরে হয়। তো আমরা এই এক্সাম্পলটি আগে দেখি তাহলে আমরা এই রুলটি বুঝতে পারবো। তো তোমরা দেখো ইংলিশ ইজ নট ইজি টু বি লার্ন, এর অ্যান্সারটি হবে ইংলিশ ইজ নট ইজি টু লার্ন। তো অবশ্যই তোমাদের বাক্যের মধ্যে যদি তোমরা অ্যাডজেক্টিভ দেখো তো অ্যাডজেক্টিভের পরে কখনো ইনফিনিটিভকে প্যাসিভ করা যায় না। তো তোমরা দেখো এখানে অ্যাডজেক্টিভ হলো ইজি, ওয়ার্ডটি হলো অ্যাডজেক্টিভ, এরপরে অবশ্যই তোমরা টু বি লিখতে পারবা না, অবশ্যই তোমাদেরকে
বি তুলে দিতে হবে। এই কারণে এখানে অ্যান্সার দিয়েছি টু লার্ন। কিন্তু যদি বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ না থাকে তাহলে তোমরা সেটি প্যাসিভে করতে পারবা। তোমরা এই সেন্টেন্সটি দেখো, দ্য মাদার ওয়েন্টস দ্য বয় টু পানিশ। এখানে দেখো টু এর আগে কিন্তু কোনো অ্যাডজেক্টিভ নাই, তো অবশ্যই তোমরা সেটি প্যাসিভ ভয়েসে করতে পারবা। এই কারণে প্যাসিভ ভয়েসে আমরা নিয়ে আসলাম বি। আর আমি তোমাদেরকে বলেছিলাম প্যাসিভ ভয়েসে বি এর পরে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম করতে হয়। তো এখানে দেখো আছে পানিশ, তো পানিশের পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো পানিশড। এই কারণে অ্যান্সারটি হয়েছে টু বি পানিশড। তোমাদের সি নাম্বার এসেছিল দ্য গার্ল নোজ টু ড্রাইভ এ কার। এর অ্যান্সারটি হবে দ্য গার্ল নোজ হাউ টু ড্রাইভ এ কার। এর ব্যাখ্যাটি হলো নোট ইজ লার্ন এক্সপ্লেনের পরে হাউ টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাতে হয়। তো তোমরা যদি কোনো সেন্টেন্সের মধ্যে নোট ইজ লার্ন এক্সপ্লেন দেখো তাহলে এরপরে অবশ্যই তোমরা অতিরিক্ত হাউ টু নিয়ে আসবা এবং এরপরে যে ভার্বটি তোমরা দেখবা সেটি তোমাদেরকে বেস ফর্ম করতে হবে। এখানে ড্রাইভ ভার্বটি ভার্বের বেস ফর্ম করাই, ভার্বের বেস ফর্ম ঠিকই রাখলাম। যদি এখানে ভার্বের অন্য ফর্ম থাকতো তাহলে অবশ্যই ভার্বটিকে তোমাদের ভার্বের বেস ফর্মে রূপান্তর করতে হতো। যেহেতু এখানে ড্রাইভটি ভার্বের বেস ফর্ম, সুতরাং আমরা এখানে ড্রাইভটি ঠিক হয়ে রাখলাম, এ কার আমরা ঠিক রাখলাম। দ্য অ্যান্সারটি হলো দ্য গার্ল নো হাউ টু ড্রাইভ এ কার। এবার আসি ডি নাম্বারে। তোমাদের ডি নাম্বার এসেছিল আই মিট টু ফিমেলস। এর অ্যান্সারটি হবে আই মিট টু ওম্যান। এর ব্যাখ্যাটি হলো ফিমেলস হলো মহিলা জাতিকে বোঝানোর জন্য ফিমেলস ওয়ার্ডটি ব্যবহৃত হয় এবং মহিলাকে বোঝানোর জন্য ওম্যান ওয়ার্ডটি ব্যবহৃত হয়। এর বাংলা করো আই মিট টু ফিমেলস। আমি দুটি মহিলা জাতির সাথে সাক্ষাৎ করলাম। সেন্টেন্সের যোগ্যতা নেই, কারণ দুটি মহিলা জাতির সাথে সাক্ষাৎ করা সম্ভব না, কারণ পৃথিবীতে মহিলা জাতি হলো একটাই। এই কারণে মহিলাকে বোঝানোর জন্য অবশ্যই তোমাদেরকে এখানে দিতে হবে ওম্যান। এই কারণে এখানে অ্যান্সারটি দিয়েছি আই মিট টু ওম্যান। আমি দুটি মহিলার সাথে সাক্ষাৎ করলাম। এবার আসি ই নাম্বারে। তোমাদের ই নাম্বারে এসেছিল হি রিজাইন্ড ফ্রম দ্য পোস্ট। এর অ্যান্সারটি হবে হি রিজাইন্ড দ্য পোস্ট। এর ব্যাখ্যাটি হলো রিজাইনের পরে প্রিপোজিশন বসে না। তোমরা যদি কোনো বাক্যের মধ্যে রিজাইন দেখো এরপরে অবশ্যই তোমরা যদি কোনো প্রিপোজিশন থাকে তাহলে তোমরা সেই প্রিপোজিশনটা বাদ দিবা। তো আমি এখানে দেখতেছি আছে রিজাইন, তো রিজাইনের পরে প্রিপোজিশন আমি বাদ দিয়ে দিয়েছি, শুধু দিয়েছি রিজাইন। তো অ্যান্সারটি হবে রিজাইন দ্য পোস্ট। এবার আসি এফ নাম্বারে। তোমাদের এফ নাম্বারটি এসেছিল শি ইজ ওয়াইজার দ্যান আই থিঙ্ক। এর অ্যান্সারটি হবে শি ইজ ওয়াইজার দ্যান আই থিঙ্ক হার টু বি। এর ব্যাখ্যাটি হলো যৌক্তিক সমস্যা। তো এই সেন্টেন্সটির মধ্যে যৌক্তিক সমস্যা আছে। তো আমি তোমাদেরকে বলি, তোমরা যদি কোনো জায়গায় ওয়াইজার দেখো তাহলে অবশ্যই তোমাদেরকে পরের বাক্যে অর্থাৎ থিঙ্ক এর পরে হার টু বি এই ওয়ার্ডটি দিতে হবে। জি নাম্বারে তোমাদের এসেছিল ইউ ড্রাঙ্ক এ হট কাপ টি। অ্যান্সার হবে ইউ ড্রাঙ্ক এ কাপ অফ হট টি। এর ব্যাখ্যাটি হলো সেন্টেন্সের মধ্যে যৌক্তিক সমস্যা রয়েছে। তোমরা দেখো এখানে আছে টি, এ হট কাপ অর্থাৎ বলেছে এখানে যে কাপটি হলো গরম। চাটি কিন্তু প্রকৃতপক্ষে চাটি গরম হওয়ার কথা ছিল সেন্টেন্সের মধ্যে, কিন্তু এরা এখানে ভুল করে দিয়েছে। অবশ্যই আমাদেরকে ঠিক করতে হবে চাটি যে গরম সেটি সে অনুযায়ী আমাদেরকে সেন্টেন্সটি তৈরি করতে হবে। তো আমরা এ কাপ অফ হট টি দিয়েছি, অর্থাৎ চাটা গরম কিন্তু কাপটি গরম না। তো এই কারণে আমি এখানে অ্যান্সার দিয়েছি ইউ ড্রাঙ্ক এ কাপ অফ হট টি। অনার্স বোর্ড কোশ্চেন 2016। এবার আমি তোমাদেরকে 2016 সালে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো সলভ করে দিব। তো তোমাদের এ নাম্বার এসেছিল নো লেস দ্যান 5 বয়েজ ওয়ার প্রেজেন্ট। এর অ্যান্সারটি হবে নো ফিউয়ার দ্যান 5 বয়েজ ওয়ার প্রেজেন্ট। এর ব্যাখ্যাটি হলো তোমরা যদি কোনো বাক্যের মধ্যে নো লেস দেখো তাহলে তোমাদেরকে দিতে হবে নো ফিউয়ার, আর যদি নো ফিউয়ার থাকে তাহলে তোমাদেরকে দিতে হবে নো লেস। তো এখানে দেখো আছে নো লেস, তো অবশ্যই তোমরা বসাই দিবা নো ফিউয়ার। এবার আসি বি নাম্বারে। তোমাদের বি নাম্বার এসেছিল শুদ্ধ ওয়াক ফাস্টলি টু স্টেশন। এর অ্যান্সারটি হবে শুদ্ধ ওয়াক ফাস্ট টু স্টেশন। এর ব্যাখ্যাটি হলো তোমরা দেখো এখানে আছে ফাস্টলি, তো ফাস্টলি হলো অ্যাডভার্ব আর ফাস্ট হলো অ্যাডজেক্টিভ। তো অ্যাডভার্ব কখনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে না। তো তোমরা দেখো এখানে যদি তোমরা ফাস্টলি দাও, ফাস্টলি হলো অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব কাকে মডিফাই করে? অ্যাডভার্ব কখনোই নাউন বা প্রোনাউনকে মডিফাই করে না, অন্যান্য পার্ট বিশেষকে মডিফাই করে। তো তোমরা দেখো এখানে আছে শুদ্ধ, তো শুদ্ধ হলো নাউন, আর অবশ্যই অ্যাডভার্ব নাউনকে মডিফাই করে না। এই কারণে এখানে অবশ্যই তোমাদেরকে অ্যাডজেক্টিভ বসাতে হবে। তো ফার্স্টলি এর অ্যাডজেক্টিভ হলো ফার্স্ট, এই কারণে এখানে হবে ফার্স্ট। তো এর ফুল বাক্যটি হবে শুদ্ধ ওয়াক ফার্স্ট টু দ্য স্টেশন। এবার আসি সি নাম্বারে। তোমাদের সি নাম্বারে এসেছিল ডু ইউ নো হোয়েন উইল হি কাম।
এর অ্যান্সারটি হবে ডু ইউ নো হোয়েন হি উইল কাম। এর ব্যাখ্যাটি হলো ডট ডট হোয়েন, এরপরে অবশ্যই সাবজেক্ট যদি থাকে তাহলে তোমাদেরকে আগে সাহায্যকারী ভাব দিতে হবে, এরপরে দিতে হবে ভার্ব, এরপরে দিতে হবে তোমাদের বাকি অংশ। তো তোমরা দেখো এখানে আছে ডু ইউ নো, এরপরে দেখো আছে হোয়েন, তো আমি এখানে হোয়েন দিলাম। তো অবশ্যই হোয়েনের পরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। তো হোয়েনের পরে আমি এখানে সাবজেক্ট বসিয়েছি, এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে। তো আমি এখানে দেখো এখানে আছে উইল, উইল হলো সাহায্যকারী ভাব। তো সাবজেক্টের পরে অবশ্যই তোমাদেরকে সর্বদা সাহায্যকারী ভাব বসাতে হবে, এই কারণে উইলটি আমি পরে নিলাম। এরপরে কামটি আমরা ঠিক রাখলাম, এরপরে যে প্রশ্নবোধক চিহ্ন সেখানে প্রশ্নবোধক চিহ্নটি বসিয়ে দিলাম। তো এর ব্যাখ্যাটি হলো তোমরা যদি কোনো বাক্যের মধ্যে হোয়েন দেখো তাহলে অবশ্যই তোমাদেরকে আগে সাবজেক্ট নিতে হবে, এরপরে সাহায্যকারী ভাব নিতে হবে, এরপরে ভাব নিতে হবে, এরপরে যদি বাকি অংশ থাকে তাহলে বাকি অংশ দিতে হবে। তো তোমরা দেখো এখানে আছে হোয়েন, এরপরে এখানে দেখো আছে উইল। তো উইল হলো সাহায্যকারী ভাব, তো সাহায্যকারী ভাব অবশ্যই তোমরা সাবজেক্টের আগে বসানো যাবে না, এই কারণে আমি আগে সাবজেক্ট নিলাম এখান থেকে হিটি আগে নিলাম, এরপরে সাহায্যকারী ভাব নিলাম উইল, এরপরে কাম আছে তো কামটি নিলাম, এরপরে প্রশ্নবোধক চিহ্ন আমি এখানে প্রশ্নবোধক চিহ্নটি বসিয়ে দিলাম। তো আমরা অ্যান্সারটি পেয়ে গেলাম ডু ইউ নো হোয়েন হি উইল কাম। এবার আসি ডি নাম্বারে। তোমাদের ডি নাম্বারে এসেছিল ইউ হ্যাড বেটার লেফট দ্য প্লেস নাও। এর অ্যান্সারটি হবে ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস নাও। এর ব্যাখ্যাটি হলো হ্যাড বেটারের পর অবশ্যই ভার্বের বেস ফর্ম বসাতে হবে। তো তোমরা দেখো এখানে আছে হ্যাড বেটার, তো হ্যাড বেটারের পরে ভার্বের বেস ফর্ম হয়। তোমরা দেখো এখানে আছে লেফট, তো লেফট হলো ভার্বের পাস্ট ফর্ম, তো লেফটের প্রেজেন্ট ফর্ম হলো লিভ, এই কারণে এখানে আমি দিয়েছি লিভ, কারণ হ্যাড বেটারের পর ভার্বের বেস ফর্ম বসাতে হয়। ফুল বাক্যটি হবে ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস নাও। এবার আসি ই নাম্বারে। তোমাদের ই নাম্বারটি এসেছিল হি কুড নট গো দেয়ার হোয়েন হি হার্ড দ্য নিউজ। এর অ্যান্সারটি হবে হি কুড নট হেল্প গোয়িং দেয়ার হোয়েন হি হার্ড দ্য নিউজ। এর ব্যাখ্যাটি হলো ক্যান নট হেল্প বা কুড নট হেল্প, এরপরে ভার্ব প্লাস আইএনজি যুক্ত করতে হবে। তো তোমরা দেখো এখানে আছে কুড নট হেল্প, অবশ্যই তোমরা যে ভার্বটি দেখতেছো গো, তো গো এর সাথে তোমাদেরকে আইএনজি যুক্ত করতে হবে। তো আমরা গো এর সাথে আইএনজি যুক্ত করলাম, হয়ে গেল গোয়িং। এবার আসি এফ নাম্বারে। তো এফ নাম্বারটি তোমাদের এসেছিল 2/3 অফ দ্য স্টুডেন্ট ওয়াজ প্রেজেন্ট। তো এর অ্যান্সারটি হবে 2/3 অফ দ্য স্টুডেন্ট ওয়ার প্রেজেন্ট। এর ব্যাখ্যাটি হলো 2/3 অফ, এরপরে প্লুরাল নাউন হবে এবং প্লুরাল ভার্ব হবে। তোমরা দেখো এখানে আছে 2/3, তো 2/3 হলে অবশ্যই একটা এস যুক্ত হবে, তো আমরা এখানে এস যুক্ত করে দিয়েছি 2/3। এরপরে তোমাদের অবশ্যই প্লুরাল নাউন দিতে হবে। তোমরা দেখো এখানে আছে দ্য স্টুডেন্ট, এটি হলো সিঙ্গুলার নাউন, তো এর প্লুরাল নাউন করে দেব স্টুডেন্টস, আমরা এর যুক্ত করে প্লুরাল নাউন করলাম। এরপরে ভার্বটি হবে প্লুরাল ভার্ব। তোমরা দেখো এখানে আছে ওয়াজ, তো ওয়াজ এর প্লুরাল ভার্ব হলো ওয়্যার, এই কারণে আমরা এখানে দিলাম ওয়্যার প্রেজেন্ট। তো অ্যান্সারটি হবে 2/3 অফ দ্য স্টুডেন্টস ওয়্যার প্রেজেন্ট। এবার আসি জি নাম্বারে। তো জি নাম্বারটি হলো দ্য স্টুডেন্ট অ্যাবসেন্ট ফ্রম দ্য স্কুল। এর অ্যান্সারটি হবে দ্য স্টুডেন্ট অ্যাবসেন্ট হিমসেলফ ফ্রম দ্য স্কুল। এর ব্যাখ্যাটি হলো যৌক্তিক সমস্যা। তোমরা এই বাক্যটির বাংলা অর্থ করো দ্য স্টুডেন্ট অ্যাবসেন্ট ফ্রম দ্য স্কুল, ছাত্ররা স্কুল থেকে অনুপস্থিত ছিল। এর সঠিক বাংলা অর্থটি হবে ছাত্ররা স্কুল থেকে নিজেরা অনুপস্থিত ছিল। ছাত্র স্কুল থেকে কখনো অনুপস্থিত থাকতে পারে না, ছাত্র স্কুল থেকে নিজেরা অনুপস্থিত থাকতে পারে। এই কারণে অবশ্যই তোমাদেরকে এখানে হিমসেলফ অতিরিক্ত ওয়ার্ডটি নিয়ে আসতে হবে। তো আমরা এখানে অ্যাবসেন্টের পরে হিমসেলফ ওয়ার্ডটি নিয়ে আসি। অনার্স বোর্ড কোশ্চেন 2015। তো 2015 সালে যে বোর্ড প্রশ্নগুলো এসেছিল সেগুলো এখন তোমাদের সলভ করে দিব কারেকশনে। তো এই নাম্বার তোমাদের কারেকশনে এসেছিল হি ইজ ইল ফর 3 days। এর অ্যান্সারটি হবে হি হ্যাজ বিন ইল ফর 3 days। এর ব্যাখ্যাটি হলো আমি তোমাদেরকে শিখেছিলাম ফর প্লাস টাইম যদি থাকে তাহলে বুঝতে হবে সে বাক্যটি হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ঘটনা হলো হ্যাভ অবলিক হ্যাজ বিন প্লাস মূল ভাবের সাথে আইএনজি যোগ। তো দেখো এখানে আছে হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হিসেবে থাকলে এস যুক্ত সাহায্যকারী ভাব বসাতে হয়। তো হ্যাভ এবং হ্যাজের মধ্যে এস যুক্ত সাহায্যকারী ভাব হলো হ্যাজ, এই কারণে এখানে সাহায্যকারী হিসেবে বসবে হ্যাজ বিন। এরপরে আমি বলছিলাম ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তো তোমরা দেখো এখানে কিন্তু আমি ভার্বের সাথে আইএনজি যোগ করিনি, কারণ ইলের সাথে কখনোই আইএনজি যোগ হয় না, ইলিং কোনো ওয়ার্ড নাই, এই কারণে এখানে আমি ইলটি ঠিক রেখেছি। তো অ্যান্সারটি হবে হি হ্যাজ বিন ইল ফর 3 days। তো তোমরা মনে রাখো
যদি তোমরা কন্টিনিউয়াস টেন্সে ইল শব্দটি দেখো তাহলে অবশ্যই ইলের সাথে তোমরা আইএনজি যুক্ত করবা না, কারণ ইলের সাথে আইএনজি যুক্ত হয় না। তো তোমাদের বি নাম্বার এসেছিল মহুয়া ইজ টল দেন মালিহা। তো অ্যান্সারটি হবে মহুয়া ইজ টলার দেন মালিহা। এর ব্যাখ্যাটি হলো দুইয়ের মধ্যে তুলনা বোঝাতে কম্পারেটিভ ডিগ্রি বসাতে হয়। তো তোমরা দেখো এখানে কিন্তু মহুয়া এবং মালিহার মধ্যে যে উচ্চতা বেশি সেটি তুলনা বোঝানো হয়েছে। তো অবশ্যই তোমাদেরকে কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করতে হবে। তো টল এর কম্পারেটিভ ডিগ্রি হলো টলার, এই কারণে এখানে আনসার হবে টলার। ফুল বাক্যটি হলো মহুয়া ইজ টলার দেন মালিহা। তোমাদের সি নাম্বারে এসেছিল হি সেড মি এ লায়ন। এর অ্যান্সারটি হবে হি কল্ড মি এ লায়ন। এর ব্যাখ্যাটি হলো কাউকে ডাকার ইংরেজি হলো কল। তো কাউকে যদি তোমরা ডাকো তার ইংরেজিটা হবে কল। তো তোমরা দেখো এখানে আছে সেইড। তো সেইড হলো পাস্ট ফর্মে আছে। তো অবশ্যই তোমাদেরকে বাক্য যে ফর্মে থাকবে অবশ্যই তোমাদেরকে অ্যান্সার করার সময় সে ফর্মেই করতে হবে। তো কলের পাস্ট ফর্ম হলো কল্ড, এই কারণে আমি এখানে দিয়েছি কল্ড। হি কল্ড মি এ লায়ন। তোমাদের ডি নাম্বারে এসেছিল হোয়াই হি ওয়েন্ট টু ঢাকা। অ্যান্সার হবে হোয়াই ডিড হি গো টু ঢাকা। এর ব্যাখ্যাটি হলো ডাব্লিউএস এর স্ট্রাকচার অনুযায়ী অবশ্যই তোমরা দেখতে শেষে আসি প্রশ্নবোধক চিহ্ন। তো প্রশ্নবোধক চিহ্ন থাকলে অবশ্যই তোমাদের ডাব্লিউএস কোশ্চেনের যে স্ট্রাকচার সে অনুযায়ী তোমাদেরকে সাজাতে হবে। তো এর স্ট্রাকচারটি হলো ডাব্লিউএস প্লাস সাহায্যকারী ভাব, সাবজেক্ট প্লাস মূল ভাব প্লাস অবজেক্ট, মানে হলো বাকি অংশ যেটি থাকবে সেটি। তো অবশ্যই তোমরা দেখো এখানে ডাব্লিউএস হলো হোয়াই। তো আমি এখানে হোয়াই দিয়েছি। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে। তো তোমরা দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই। তো কোনো বাক্যের মধ্যে যদি সাহায্যকারী ভাব দেওয়া না থাকে তাহলে সাহায্যকারী ভাব হিসাবে তোমাদেরকে ডু, ডাস, ডিড নিয়ে আসতে হবে। তো তোমরা বাক্যটির মধ্যে দেখবা যে ভার্বটি থাকবে সেটি কোন ফর্মে আছে। তোমরা দেখতেছো এখানে ভার্ব হলো ওয়েন্ট। তো ওয়েন্ট হলো গো এর পাস্ট ফর্ম। যদি ভার্বটি পাস্ট ফর্মে থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসাবে ডিড নিয়ে আসতে হবে, এই কারণে আমি এখানে ডিড নিয়ে আসলাম। এরপরে দেখো সাবজেক্ট। তো সাবজেক্ট এখানে আছে হি। তো এখানে আমি সাবজেক্টটি হি নিয়ে আসলাম। এরপর হলো ভার্ব। তো হলো অবশ্যই তোমরা মনে রাখবা তোমরা যদি সাহায্যকারী ভাব হিসাবে ডু, ডাস, ডিড এই তিনটির মধ্যে যে কোনো একটি নিয়ে আসো তাহলে অবশ্যই যে ভার্বটি সে ভার্বটির বেস ফর্ম করতে হবে। তো ওয়েন্ট এর বেস ফর্ম হলো গো এবং টু ঢাকা, এটি আমরা ঠিকই রাখলাম। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো অ্যান্সারটি হবে হোয়াই ডিড হি গো টু ঢাকা। যদি তোমাদের ডাব্লিউএস এর স্ট্রাকচার অনুযায়ী অর্থাৎ শেষে যদি তোমাদের প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে তোমাদেরকে অবশ্যই ডাব্লিউএস কোশ্চেনের যে স্ট্রাকচার সেই অনুযায়ী সাজাতে হবে। তার মানে প্রথমে তোমাদের দিতে হবে ডাব্লিউএস কোশ্চেন, এরপরে সাহায্যকারী ভাব, এরপরে দিতে হবে সাবজেক্ট, এরপরে দিতে হবে ভার্ব, এরপরে দিতে হবে অবজেক্ট। তোমাদের ই নাম্বারে এসেছিল উড ইউ মাইন্ড টু হ্যাভ এ কাপ অফ টি। এর অ্যান্সারটি হবে উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি। উড ইউ মাইন্ডের পরে অবশ্যই ভার্ব প্লাস আইএনজি যুক্ত করতে হবে এবং যদি সামনে টু থাকে তাহলে টুটি অবশ্যই তোমাদেরকে তুলে দিতে হবে। তো তোমরা দেখো এখানে আছে উড ইউ মাইন্ড। তো আমি এখানে উড ইউ মাইন্ড লিখলাম। এরপরে দেখো ভার্ব হলো হ্যাভ। তো হ্যাপের সাথে আমরা অবশ্যই আইএনজি যুক্ত করব। তো হ্যাপের সাথে আমরা যুক্ত করলাম আইএনজি, হয়ে গেল হ্যাভিং। এবং টুটি অবশ্যই তোমাদেরকে যদি টু থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে টুটি তুলে দিতে হবে, এই কারণে আমি এখানে টু বসাই নাই। এ কাপ অফ টি। তো আমরা এখানে এ কাপ অফ টি ঠিক রাখলাম। তো অ্যান্সার হবে উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি। তোমাদের এফ নাম্বার এসেছিল আই প্রিফার রিড দ্যান রাইট। অ্যান্সারটি হবে আই প্রিফার রিডিং টু রাইটিং। প্রিফারের পরে যদি দুটি ভার্ব থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে আইএনজি টু আইএনজি করতে হবে। অর্থাৎ প্রিফারের পরে যদি তোমরা দুটি ভার্ব দেখো তাহলে সেই দুটি ভার্বের সাথে অবশ্যই তোমরা আইএনজি যুক্ত করে দিবা। তোমরা এইভাবে মনে রাখো প্রিফার প্লাস আইএনজি টু আইএনজি, তার মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো তোমরা দেখো এখানে আছে রিড। তো রিডের সাথে আমরা আইএনজি যুক্ত করলাম, হয়ে গেল রিডিং। এবং রাইট আছে, তো রাইটের সাথে আমরা আইএনজি যুক্ত করলাম, হয়ে গেল রাইটিং। তো ফুল বাক্যটি হলো আই প্রিফার রিডিং টু রাইটিং। জি নাম্বারে আই ফিল আউট অফ শর্ট টুডে। তো অ্যান্সারটি হবে আই ফিল আউট অফ শর্টস টুডে। এর ব্যাখ্যাটি হলো তোমরা যদি এই বাক্যটি ফুল অর্থ করতে চাও অবশ্যই তোমাদেরকে এই শর্টের সাথে একটা এস যুক্ত করতে হবে, শর্টস টুডে। তো এই সেন্টেন্সটি তোমরা মুখস্থ রাখো, আই ফিল আউট অফ শর্টস টুডে। এবার আসি অনার্স বোর্ড কোশ্চেন 2014। তো এ নাম্বারে এসেছিল হি ইনসিস্ট মি টু গো দেয়ার। তো এর অ্যান্সারটি হবে হি ইনসিস্ট অন মাই গোয়িং দেয়ার। এর ব্যাখ্যাটি হলো ইনসিস্ট অন পজিটিভ ভার্ব প্লাস আইএনজি। তোমরা এই স্ট্রাকচারটি মুখস্থ রাখো, ইনসিস্ট অন
পজেসিভ ভার্ব প্লাস আইএনজি। তো অবশ্যই তোমাদেরকে ইনসিস্টের পরে একটি অতিরিক্ত অন দিতে হবে, এরপরে পজেসিভ ফর্ম বসাতে হবে, এরপর ভার্ব প্লাস আইএনজি করতে হবে। তো তোমরা দেখো এখানে আছে ইনসিস্ট, তো এরপরে অবশ্যই তোমাদেরকে একটা অন দিতে হবে, তো আমি এখানে অন দিলাম। এরপর তোমাদের দিতে হবে পজেসিভ, তো তোমরা ধরো মি এর পজেসিভ হলো মাই, এই কারণে আমি এখানে বসালাম মাই, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো তোমরা দেখো এখানে ভার্ব হলো গো, তো গো এর সাথে আমরা আইএনজি যুক্ত করলাম, হয়ে গেল গোয়িং, এবং দেয়ারটি আমরা ঠিক রাখলাম। তো অবশ্যই মনে রাখবা এখানে যদি টু থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে টুটি তুলে দিতে হবে, এই কারণে আমি এখানে টু বসাই নাই। তো ফুল বাক্যটি হলো হি ইনসিস্ট অন মাই গোয়িং দেয়ার। তোমাদের বি নাম্বারে এসেছিল দ্য রোডস অফ ঢাকা আর বেটার দেন রাজশাহী, এর অ্যান্সারটি হবে দ্য রোডস অফ ঢাকা আর বেটার দেন দোজ অফ রাজশাহী। এর ব্যাখ্যাটি হলো তুলনা বোঝাতে কম্পারেটিভের দেন এর পরে একই নাউনের পুনরাবৃত্তি পরিহার করার জন্য আগের অংশের নাউনটি সিঙ্গুলার হলে অবশ্যই তোমাদেরকে দিতে হবে দ্যাট অফ, এবং প্লুরাল হলে দোজ অফ ব্যবহার করতে হবে। তো আমি এই রুলটি তোমাদেরকে শর্টকাটে বুঝিয়ে দেই। কোনো সেন্টেন্সের তুলনা বোঝায় তাহলে তোমরা দেয়ানের অর্থাৎ দেন দেখবা, যদি তোমাদের কোনো বাক্যের মধ্যে দেন দেখো এবং সে বাক্যটা যদি তুলনা বোঝায় তাহলে তোমরা তার সামনে অর্থাৎ যে সাবজেক্টটি থাকবে সেই সাবজেক্টটি দেখবা। সেই সাবজেক্টটি যদি সিঙ্গুলার হয় তাহলে তোমাদেরকে দিতে হবে দ্যাট অফ, কিন্তু সেই সাবজেক্টটি যদি প্লুরাল হয় তাহলে তোমাদেরকে দিতে হবে দোজ অফ, সেটি দেয়ানের পরে অবশ্যই তোমাদেরকে বসাতে হবে। তো তোমরা দেখো এখানে কিন্তু দেওয়া আছে দ্য রোডস, তোমরা দেখো বাক্যের মধ্যে আছে দেন এবং সামনের যে সাবজেক্ট সেটি আছে দ্য রোডস। তো দ্য রোডস হলো প্লুরাল সাবজেক্ট, তাহলে প্লুরাল সাবজেক্ট থাকলে অবশ্যই তোমাদেরকে দেয়ানের পরে দোজ অফ দিতে হবে। তো আমি এখানে এই কারণে দেয়ানের পরে দোজ অফ দিয়েছি। এখানে যদি শুধু রোড থাকতো তাহলে তোমাদেরকে এখানে দিতে হতো দ্যাট অফ। তো দেখতেছো এখানে আছে প্লুরাল, সুতরাং তোমাদেরকে দেয়ানের পরে দিতে হবে দোজ অফ। তো ফুল বাক্যটি হবে দ্য রোডস অফ ঢাকা আর বেটার দেন দোজ অফ রাজশাহী। তোমাদের সি নাম্বার এসেছিল দ্য প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান আর প্রেজেন্ট হেয়ার টুডে, এর অ্যান্সারটি হবে দ্য প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান ইজ প্রেজেন্ট হেয়ার টুডে, অথবা দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য চেয়ারম্যান আর প্রেজেন্ট হেয়ার টুডে। তোমরা এই দুইভাবেই আনসার লিখতে পাবা। তো এর ব্যাখ্যাটি হলো দ্য ডট ডট অ্যান্ড, তাহলে হবে সাবজেক্টটি সিঙ্গুলার, আর সিঙ্গুলার সাবজেক্ট হলে অবশ্যই তোমাদেরকে সিঙ্গুলার ভার্ব দিতে হবে। দা ডট ডট অ্যান্ড এরপরে দা যদি থাকে তাহলে সাবজেক্টটি হবে প্লুরাল, এরপরে অবশ্যই তোমাদেরকে প্লুরাল ভার্ব দিতে হবে। তো তোমরা দেখো এখানে আছে দা প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান, তো তোমরা দেখো দা প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান যদি থাকে তাহলে সাবজেক্টটি হবে সিঙ্গুলার। তো সিঙ্গুলার সাবজেক্ট হলে তোমাদেরকে অবশ্যই এস যুক্ত ভার্ব বসাতে হবে। তো এম ইজ আর এর মধ্যে এস যুক্ত করে ভার্ব হলো ইজ, তো এই কারণে আমি এখানে দিয়েছি ইজ। তো ফুল বাক্যটি হলো দ্য প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান ইজ প্রেজেন্ট হেয়ার টুডে। এখন যদি দা এর পরে ওয়ার্ড থাকে, এরপরে অ্যান্ড থাকে, এরপরে দা থাকে, তাহলে বুঝতে হবে সে বাক্যটি হবে সাবজেক্ট হবে প্লুরাল। এরপরে দেখো দা, এরপরে ওয়ার্ড, এরপরে অ্যান্ড, এরপরে দা, তাহলে সাবজেক্টটি হবে প্লুরাল। তো সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে তোমাদেরকে এস মুক্ত ভার্ব বসাতে হবে। তো তোমরা দেখো এখানে আছে দা প্রিন্সিপাল অ্যান্ড দা, আমরা যদি এখানে একটি দা বসিয়ে দেই তাহলে এখানে হবে আর, কারণ দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য চেয়ারম্যান এটি হবে প্লুরাল সাবজেক্ট, আর প্লুরাল সাবজেক্ট হলে তোমাদেরকে অবশ্যই এম ইজ আর এর মধ্যে তোমাদেরকে আর দিতে হবে প্রেজেন্ট হেয়ার টুডে। তো তোমরা এই আনসারটি এই দুটি যে কোনো একটি আনসার করতে পারো। ডি নাম্বার এসেছিল ওয়ান শুড নো হিজ ফলিস, এর আনসারটি হবে ওয়ান শুড নো ওয়ান্স ফলিস, এর ব্যাখ্যাটি হলো ওয়ান ডট ডট ওয়ান্স। তো তোমরা যদি কোনো বাক্যের মধ্যে ওয়ান দেখো তাহলে তোমাদেরকে অবশ্যই এখানে ওয়ান্স দিতে হবে। তো তোমরা দেখো এখানে দেওয়া আছে হিস, তো অবশ্যই তোমাদেরকে হিসের পরিবর্তে ওয়ান্স দিতে হবে। তো ওয়ান ডট ডট ওয়ান্স, তো অ্যান্সারটি হবে ওয়ান শুড নো ওয়ান্স ফলিস। এবার আসি ই নাম্বারে, তোমাদের ই নাম্বারটি এসেছিল হ্যাড ইউ টোল্ড মি বিফোর আই বট এ ট্যাক্সি ফর ইউ, এর অ্যান্সারটি হবে হ্যাড ইউ টোল্ড মি বিফোর আই উড হ্যাভ বট এ ট্যাক্সি ফর ইউ। এর ব্যাখ্যাটি হলো আমি তোমাদেরকে কন্ডিশনাল সেন্টেন্সে শিখিয়েছিলাম হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পিপি, তাহলে তোমাদেরকে অবশ্যই দিতে হবে উড হ্যাভ ভার্বের পিপি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম। তো তোমরা দেখো এখানে আছে হ্যাড, এরপরে দেখো সাবজেক্ট আছে, এরপরে দেখো টোল্ড মানে টেলের পাস্ট পার্টিসিপল ফ্রম হলো টোল্ড। মি বিফোর, তো তোমাদের এই স্ট্রাকচারটি হয়েছে, তাহলে তোমাদেরকে অবশ্যই দিতে হবে সাবজেক্টের পর উড হ্যাভ ভার্বের পিপি। তো আমরা আই এর পরে নিয়ে আসলাম সূত্র থেকে উড হ্যাভ
বট তো ভার্বের পিপি, অর্থাৎ বাই এর ভার্বের পিপি দেওয়া আছে বট, তো বট ভার্বের পিপি দেওয়াই আছে, এই কারণে আমি এখানে দিয়ে দিয়েছি বট এ ট্যাক্সি ফর ইউ। তো অ্যান্সার হবে হ্যাড ইউ টোল্ড মি বিফোর আই উড হ্যাভ বট এ ট্যাক্সি ফর ইউ। এবার আসি এফ নাম্বারে। তো তোমাদের এফ নাম্বারে এসেছিল আই ক্যান নট হেল্প টু লাফ। এর অ্যান্সারটি হবে আই ক্যান নট হেল্প লাফিং। এর ব্যাখ্যাটি হলো ক্যান নট হেল্পের পরে অবশ্যই ভার্ব থাকলে বা প্লাস আইএনজি করতে হবে। তো লাফের সাথে আমরা আইএনজি যুক্ত করলাম, হয়ে গেল লাফিং। তো অ্যান্সার হবে আই ক্যান নট হেল্প লাফিং। এবার আসি জি নাম্বারে। তো তোমাদের জি নাম্বারে এসেছে রিয়া প্রিফার্স টু সিং দ্যান টু ড্যান্স। তো আমি তোমাদেরকে একটু আগেই শিখেছিলাম প্রিফারের পরে যদি দুটি ভার্ব থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে আইএনজি টু আইএনজি করতে হবে। তো দেখো এখানে আছে প্রিফার্স, তো অবশ্যই তোমাদেরকে দুটি ভার্বের সাথে আইএনজি টু আইএনজি করতে হবে। তো তোমরা দেখো এখানে আছে সিং, তো সিংয়ের সাথে আমরা আইএনজি যোগ করলাম, হয়ে গেল সিঙ্গিং। এরপরে সূত্র থেকে নিয়ে আসবো টু। এরপরে দেখো আছে ড্যান্স, তো ড্যান্সের সাথে আমরা আইএনজি যুক্ত করলাম, হয়ে গেল ড্যান্সিং। বাকি যদি কোনো ওয়ার্ড থাকে তাহলে আমাদেরকে অবশ্যই সেটি তুলে দিতে হবে। তো তোমরা দেখো এবার আসি অনার্স বোর্ড কোশ্চেন 2013। তো তোমাদের 2013 সালে যে কালেকশনগুলো এসেছিল সেগুলো এখন সলভ করে দিব। তো এই নাম্বার এসেছিল ইউ শুড ইনফর্ম দ্য ম্যাটার টু ইউর ফাদার। এর অ্যান্সারটি হবে ইউ শুড ইনফর্ম ইউর ফাদার অফ দ্য ম্যাটার। এর ব্যাখ্যাটি হলো ইনফর্ম প্লাস ব্যক্তি প্লাস অফ। তোমরা এই স্ট্রাকচারটি মনে রাখো, কোনো বাক্যের মধ্যে যদি তোমরা ইনফর্ম দেখো তাহলে তোমাদেরকে এই স্ট্রাকচার অনুযায়ী সাজাতে হবে ইনফর্ম প্লাস ব্যক্তি প্লাস অফ। তো তোমরা দেখো এখানে আছে ইনফর্ম, বাক্যের মধ্যে আছে ইনফর্ম। তো ইনফর্ম থাকলে অবশ্যই তোমাদেরকে আগে ব্যক্তি নিয়ে আসতে হবে, এরপরে অফ দিতে হবে, এরপরে বাকি অংশটি লিখতে হবে। তো ইনফর্মের পরে ব্যক্তি দেখো এখানে কিন্তু ইয়োর ফাদার, তো ইয়োর ফাদার কিন্তু হলো ব্যক্তি, এই কারণে আমরা এখানে নিয়ে আসলাম ইয়োর ফাদার। এরপরে নিয়ে আসলাম অফ, এরপরে হলো বাকি অংশ দ্য ম্যাটার। তো অ্যান্সারটি হবে ইউ শুড ইনফর্ম ইয়োর ফাদার অফ দ্য ম্যাটার, কারণ ইনফর্মের পরে অবশ্যই তোমাদেরকে ব্যক্তি নিয়ে আসতে হবে, এরপর দিতে হবে অফ, এরপরে বাকি অংশটি দিতে হবে। এবার আসি বি নাম্বারে। তোমাদের বি নাম্বারে এসেছিল লেট ইউ অ্যান্ড আই গো আউট ফর এ ওয়াক। এর অ্যান্সারটি হবে লেট ইউ অ্যান্ড মি গো আউট ফর এ ওয়াক। এর ব্যাখ্যাটি হলো লেটের পর সর্বদা অবজেক্টিভ ফর্ম বসাতে হয়। তো তোমরা এই সূত্রটি মনে রাখো, তোমরা যদি কোনো বাক্যের মধ্যে লেট দেখো তাহলে এরপরে সর্বদা তোমাদেরকে অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। তো তোমরা দেখো এখানে আছে লেট, এরপরে আছে ইউ, তো ইউ এর অবজেক্টিভ ফর্ম হলো ইউ, এই কারণে এখানে ইউটি ঠিক আছে, এবং আই এর অবজেক্টিভ ফর্ম হলো মি। তো অবশ্যই তোমাদেরকে আই এর পরিবর্তে অবজেক্টিভ ফর্ম মি বসাতে হবে, এই কারণে আমি এখানে মি বসিয়ে দিয়েছি। অ্যান্সার হবে লেট ইউ অ্যান্ড মি গো আউট ফর এ ওয়াক। তো তোমরা অবশ্যই এই সূত্রটি মনে রাখো, লেটের পরে অবশ্যই তোমাদেরকে অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। সি নাম্বারটি দেখো দ্য ম্যান কেম টু মি ইয়েস্টারডে হু ওয়াজ এ লয়ার। এর অ্যান্সার হবে দ্য ম্যান হু কেম টু মি ইয়েস্টারডে ওয়াজ এ লয়ার। এটি হলো অর্থের কারণে, অর্থাৎ বাক্যের অর্থের কারণে অবশ্যই তোমাদেরকে এই স্ট্রাকচারটি তৈরি করতে হবে। অবশ্যই এখানে দ্য ম্যানের পরে কেম বসানো যাবে না। তো দ্য ম্যানের পরে অবশ্যই তোমাদেরকে হুটি সামনে নিয়ে আসতে হবে, কারণ দ্য ম্যান হু অর্থাৎ যে মানুষ, যে দ্য ম্যান মানে মানুষ, হু মানে যে বা কে, কাম টু মি ইয়েস্টারডে। তো তোমরা এই বাক্যের মধ্যে হুটি অর্থের কারণে সামনে নিয়ে আসবে এবং পরের সেন্টেন্সটি তোমরা ঠিকই রাখবে এবং সামনে একটি কমা এবং পরে একটি কমা দিতে হবে। তোমাদের 2 নম্বরে এসেছিল উই হ্যাংড দ্য পিকচার অন দ্য ওয়াল। এর অ্যান্সারটি হবে উই হ্যাং দ্য পিকচার অন দ্য ওয়াল। এর ব্যাখ্যাটি হলো কোনো কিছু ঝোলানো, অর্থাৎ কোনো কিছু যদি আমরা দেওয়ালের সাথে ঝোলাই বা কোনো কিছুর সাথে ঝোলাই তাহলে তোমাদেরকে ভার্ব দিতে হবে হ্যাং, এবং যদি কাউকে ফাঁসিতে ঝোলানো হয় বা কোনো কিছুকে ফাঁসিতে ঝোলানো হয় তাহলে ইংরেজি হবে হ্যাংড। তো তোমরা একটা মনে রাখো, তোমরা যদি কোনো বাক্যের মধ্যে হ্যাং দেখো তাহলে দিবে হ্যাংড, আর যদি হ্যাং থাকে তাহলে তোমাদেরকে দিতে হবে হ্যাং। তো তোমরা দেখো এখানে আছে হ্যাংড, তাহলে তোমাদেরকে অবশ্যই দিতে হবে হ্যাং। আর ব্যাখ্যাটি হলো কোনো কিছু ঝোলানোর ইংরেজি হবে হ্যাং, এই কারণে আমি এখানে দিয়েছি হ্যাং। উই হ্যাং দ্য পিকচার অন দ্য ওয়াল, মানে ওয়ালের মধ্যে এই ছবিটি ঝোলানো হয়েছে। যদি ফাঁসিতে ঝোলানো হতো তাহলে এখানে দিতে হতো হ্যাংড, মানে এই ওয়ার্ডটি দিতে হতো। ই নাম্বারে এসেছিল শি ক্যান টক ইংলিশ ফ্লুয়েন্টলি। এর অ্যান্সার হবে শি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। এর ব্যাখ্যাটি হলো ইংরেজিতে কথা বলার ইংরেজি হবে স্পিক, টক না, এই কারণে এখানে টকের পরিবর্তে স্পিক দিতে হবে। তো অ্যান্সার হবে শি ক্যান
স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, সে ইংরেজিতে খুব ভালোভাবে স্বাচ্ছন্দ্যভাবে কথা বলতে পারে। তোমাদের এফ নাম্বার এসেছিল ভার্চুয়াস আর ব্লিসড, এর অ্যান্সারটি হবে দ্য ভার্চুয়াস আর ব্লিসড। তো অবশ্যই ধার্মিক অর্থাৎ ধার্মিক ব্যক্তির জন্য নির্দিষ্ট করার জন্য আর্টিকেল তোমাদেরকে দা বসাতে হবে, এই কারণে আমি এখানে দা দিয়েছি, দা ভার্চুয়াস আর ব্লিসড। এর অর্থ হলো ধার্মিকরা হয় দয়ালু। তোমাদের জি নাম্বারে এসেছিল দ্য হান্টার শট টু ডিয়ার্স, এর অ্যান্সার হবে দ্য হান্টার শট টু ডিয়ার। কারণ শিপ এবং ডিয়ারের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই। তোমরা যদি কোনো বাক্যের মধ্যে ডিয়ার বা শিপ দেখো এবং এর শেষে যদি এস বা ইএস যুক্ত থাকে, তাহলে তোমরা এস বা ইএসটি তুলে দিয়ে শুধু ডিয়ার এবং শিপ যদি থাকে তাহলে শিপটি লিখবা। কারণ ডিয়ার এবং শিপের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই, ডিয়ারের সাথে কখনো এস যুক্ত হবে না এবং শিপের সাথেও কখনো এস যুক্ত হবে না। অনার্স বোর্ড কোশ্চেন 2012। তো 2012 সালে তোমাদের যে কারেকশনগুলো এসেছিল সেগুলো এখন সলভ করে দিব। তো এই নাম্বারে তোমাদের এসেছিল ওয়ান শুড ডু হিজ ডিউটি, এর অ্যান্সারটি হবে ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি। এর ব্যাখ্যাটি হলো ওয়ান ডট ডট ওয়ান্স। তো তোমরা যদি কোনো বাক্যের মধ্যে ওয়ান দেখো তাহলে তোমাদেরকে অবশ্যই ওয়ান্স দিতে হবে। তো তোমরা দেখো এখানে দেওয়া আছে হিস, তো হিসের পরিবর্তে তোমাদেরকে অবশ্যই ওয়ান্স দিতে হবে। ব্যাখ্যাটি হলো ওয়ান ডট ডট ওয়ান্স। তো ফুল বাক্যটি হবে ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি। তোমাদের বি নাম্বার এসেছিল ইট ইজ রেইনিং ফর এ উইক, এর অ্যান্সারটি হবে ইট হ্যাজ বিন রেইনিং ফর এ উইক। এর ব্যাখ্যাটি হলো ফর প্লাস টাইম, আমি তোমাদেরকে শিখিয়েছিলাম ফর প্লাস টাইম থাকলে সেই টেন্সটি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হলো হ্যাভ অবলিক হ্যাজ বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো তোমরা দেখো এখানে আছে ফর এ উইক, মানে ফর প্লাস টাইম অর্থাৎ এক সপ্তাহের কথা এখানে বলা হয়েছে, তাহলে বুঝতে হবে এই টেন্সটি হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হলো হ্যাভ অবলিক হ্যাজ প্লাস বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো তোমরা অবশ্যই তোমাদেরকে এখানে সাহায্য করে হিসেবে হ্যাভ অবলিক হ্যাজ এ দুটোর মধ্যে যে কোনো একটি নিয়ে আসতে হবে। তো তোমরা দেখো এখানে আছে ইট, ইট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয় তাহলে তোমাদেরকে অবশ্যই এস যুক্ত সাহায্যকারী ভাব নিয়ে আসতে হবে। তো হ্যাভ এবং হ্যাসের মধ্যে এস যুক্ত সাহায্যকারী ভাব হলো হ্যাজ, এই কারণে এখানে নিয়ে এসেছি হ্যাজ বিন। এরপরে দেখো ভার্বের সাথে আইএনজি যোগ। তো তোমরা দেখো এখানে রেইনিং অর্থাৎ এই রেইনের সাথে আইএনজি যোগ করাই আছে, সুতরাং আমরা এখানে আর আইএনজি যোগ করব না। তো রেইনিং ওয়ার্ডটি আমরা এখানে বসে দিয়েছি ফর এ উইক। তো অ্যান্সারটি হলো ইট হ্যাজ বিন রেইনিং ফর এ উইক। তোমাদের সি নাম্বার এসেছিল হি স্পিক্স ইংলিশ লাইক ইংলিশ, এর অ্যান্সারটি হবে হি স্পিক ইংলিশ লাইক দ্য ইংলিশ। এর ব্যাখ্যাটি হলো ভাষার আগে আর্টিকেল বসে না, কিন্তু জাতি বোঝাতে আর্টিকেল দা বসে। তো তোমরা দেখো এখানে হি স্পিক ইংলিশ লাইক দ্য ইংলিশ, সে ইংরেজদের মতে ইংরেজিতে কথা বলে। তো তোমরা দেখো ইংলিশ কিন্তু এখানে ভাষা এবং এই ইংলিশ এখানে হলো জাতি। তো জাতির আগে আর্টিকেল আমি এখানে দা বসিয়েছি, কিন্তু ভাষার আগে কোনো আর্টিকেল বসানো যাবে না, এই কারণে এর অ্যান্সার হবে স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ। এবার আসি ডি নাম্বারে। তো তোমাদের ডি নাম্বারে এসেছিল ওয়েট হার আনটিল আই ডু নট কাম, এর অ্যান্সারটি হবে ওয়েট হার আনটিল আই কাম। এর ব্যাখ্যাটি হলো আনটিল হলো নেগেটিভ এবং এরপরে কখনোই নট বসানো যাবে না, এবং ডু ডাজ ডিড যদি বাক্যের মধ্যে থাকে তাহলে সেটি তুলে দিতে হবে। তো তোমরা দেখো এখানে আছে আনটিল, আর আনটিলের পরে কখনোই তোমাদেরকে নট বসানো যাবে না, এবং আনটিলের পরে যদি ডু ডাজ ডিড এই তিনটির যে কোনো একটি সাহায্যকারী ভাব থাকে তাহলে সেটি অবশ্যই তোমাদেরকে তুলে দিতে হবে। এই কারণে এখানে আমি লিখেছি আনটিল, এখানে আইটি আমি এখানে ঠিক রাখলাম এবং ডুটি আমরা তুলে দেবো এবং নটটিও আমরা তুলে দেবো, কারণ আনটিলের পরে কখনোই ডু এবং নট থাকবে না। এই কারণে এখানে অ্যান্সার হবে আনটিল আই কাম। ফুল বাক্যটি হলো ওয়েট হার আনটিল আই কাম। এবার আসি ই নাম্বারে। তো ই নাম্বারে তোমাদের এসেছিল দিস ইজ মোর প্রিফারেবল দ্যান দ্যাট, এর অ্যান্সারটি হবে দিস ইজ প্রিফারেবল টু দ্যাট। এর ব্যাখ্যাটি হলো প্রিফারেবল শব্দটি নিজেই কম্পারেটিভ, তাই এর পূর্বে মোর ব্যবহার করা যাবে না এবং এরপরে দ্যান না হয়ে টু ব্যবহার করতে হবে। তো অবশ্যই তোমরা মনে রাখবে প্রিফারেবলটি নিজে কিন্তু হলো কম্পারেটিভ, আর প্রিফারেবল যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে অবশ্যই তার সামনে মোর বসানো যাবে না, এবং তারপরে যদি দ্যান থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে দ্যানের পরিবর্তে টু বসাতে হবে। তো আমি এখানে মোরটি এখানে বাদ দিয়ে দিয়েছি অ্যান্সার লেখার সময় এবং দ্যানের পরিবর্তে এখানে টু বসিয়ে দিয়েছি, এই কারণে এখানে অ্যান্সার হবে দিস ইজ প্রেফারেবল টু দ্যাট। এবার আসি এফ নাম্বারে। তো এফ নাম্বারটি হলো স্কার্সলি হ্যাড হি রিচড দ্য স্টেশন
দেন দ্য বেল রিং। এর অ্যান্সারটি হবে স্কার্সলি হ্যাড হি রিচড দ্য স্টেশন হোয়েন দ্য বেল র্যাং। এর ব্যাখ্যাটি হলো নো সুনার। কোনো বাক্যের মধ্যে যদি নো সুনার থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে ডট ডট দেন দিতে হবে এবং এরপরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এরপরে যদি তোমাদের কোনো বাক্যের মধ্যে তোমরা হার্ডলি অবলিক স্কার্সলি দেখো তাহলে তোমাদেরকে অবশ্যই হোয়েন দিতে হবে এবং তার পরের টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। তো তোমরা দেখো এখানে আছে স্কার্সলি এই ওয়ার্ডটি, তো অবশ্যই তোমাদেরকে এখানে ডান না দিয়ে হোয়েন দিতে হবে এবং এর পরের টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন হলো কোনো সাহায্যকারী ভার্ব থাকবে না এবং মূল ভার্বের পাস্ট ফর্ম হবে। তো তোমরা দেখো এখানে আছে রিং, তো রিং এর পাস্ট ফর্ম হলো র্যাং, এই কারণে এখানে আমি দিয়েছি র্যাং এবং এখানে হবে হোয়েন। হোয়েনটি হবে স্কার্সলির কারণে এবং হোয়েনের পরে অবশ্যই তোমাদেরকে পাস্ট টেন্স করতে হবে। আমি এখানে হোয়েন বসিয়ে দিলাম এবং এরপরের টেন্সটি আমি পাস্ট ইনডিফিনিট টেন্স রূপান্তর করে দিলাম। জি নাম্বারে তোমাদের এসেছিল 5 অফ দ্য থিপস অ্যাকসেপ্ট অ্যান্ড টু কট। এর অ্যান্সার হবে 5 অফ দ্য থিপস অ্যাকসেপ্ট অ্যান্ড টু ওয়ার কট। এর ব্যাখ্যাটি হলো আমি তোমাদেরকে বলেছিলাম সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে অবশ্যই তোমাদেরকে ভার্বটি প্লুরাল বসাতে হবে। আর একটি তোমাদেরকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল শিখেছিলাম, প্রিপোজিশনের আগের অংশ হবে সাবজেক্ট। তো তোমরা দেখো এখানে আছে প্রিপোজিশন অফ, তো অবশ্যই প্রিপোজিশনের আগের অংশটি হবে তোমাদের সাবজেক্ট। তোমরা দেখো এখানে আছে 5, তো 5 হলো মানে হলো 5 আর 5 হলো প্লুরাল, তো অবশ্যই দেখতে সাবজেক্ট হলো প্লুরাল, তাহলে অবশ্যই তোমাদেরকে প্লুরাল ভার্ব বসাতে হবে। তো তোমরা দেখো এখানে কিন্তু 2 এর পরে কোনো সাহায্যকারী ভাব বসানো নাই, তো অবশ্যই তোমাদেরকে সাহায্যকারী ভাব এখানে বসাতে হবে। তো সাহায্যকারী ভাব হলো এম ইজ আর ওয়াজ ওয়ার, তো এম ইজ আর ওয়াজ ওয়ারের মধ্যে তোমাদেরকে অবশ্যই এখানে ওয়ার বসাতে হবে, আর বসানো যাবে না, কারণ এরপরে তোমাদের দেখো এখানে আছে কট, আর কট হলো পাস্ট ফর্ম, তো অবশ্যই তোমাদেরকে এখানে আর না হয় এখানে তোমাদেরকে ওয়ার দিতে হবে, কারণ এরপরে পাস্ট ভার্বের যে ফর্মটি সেটি পাস্ট ফর্মে আছে। অনার্স বোর্ড কোশ্চেন 2011, তো 2011 সালে তোমাদের যে বোর্ড প্রশ্নগুলো এসেছিল সেগুলো এখন সলভ করে দিব। তো এতে এসেছিল হি ডাইড অফ দ্য কান্ট্রি, এর অ্যান্সারটি হবে হি ডাইড ফর দ্য কান্ট্রি। এর ব্যাখ্যাটি হলো দেশের জন্য কেউ মারা গেলে প্রিপোজিশন ফর বসে। তো তোমরা দেখো হি ডাইড ফর দ্য কান্ট্রি, সে দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে। তো অবশ্যই তোমরা উপরে দেখো আছে প্রিপোজিশন অফ, আর দেশের জন্য মারা গেলে অবশ্যই প্রিপোজিশন অফের পরিবর্তে ফর বসাতে হবে, এই কারণে এখানে প্রিপোজিশন ফর হবে। তো অ্যান্সারটি হবে হি ডাইড ফর দ্য কান্ট্রি। এরপরে আসি বি নাম্বারে, তোমাদের বি নাম্বারে এসেছিল ইট ইজ হাই টাইম উই স্টার্ট আওয়ার জার্নি। এর অ্যান্সারটি হবে ইট ইজ হাই টাইম উই স্টার্ট আওয়ার জার্নি। এর ব্যাখ্যাটি হলো ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। তো তোমরা দেখো এখানে ইট ইজ হাই টাইম, এরপরে দেখো আছে সাবজেক্ট উই, তো অবশ্যই তোমাদেরকে যে ভার্বটি আছে তার পাস্ট ফর্ম করতে হবে। তো স্টার্ট ভার্বের পাস্ট ফর্ম হলো স্টার্ট, এই কারণে এখানে অ্যান্সার হবে স্টার্ট আওয়ার জার্নি। তো ফুল বাক্যটি হবে ইট ইজ হাই টাইম উই স্টার্ট আওয়ার জার্নি। এবার আসি সি নাম্বারে, তো তোমাদের সি নাম্বারে এসেছিল হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে। এর অ্যান্সারটি হবে হি ইজ কম্পারেটিভলি ওয়েল টুডে। এর ব্যাখ্যাটি হলো কম্পারেটিভলি এর পরে কম্পারেটিভ ডিগ্রি বসে না। তো তোমরা দেখো এখানে কিন্তু বেটার আছে, তো বেটারের অবশ্যই এটি হলো কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এখানে বসানো যাবে না, তো বেটারের পরিবর্তে আমি এখানে দিয়েছি ওয়েল। এখানে অ্যান্সারটি হবে ইজ কম্পারেটিভলি ওয়েল টুডে। এবার আসি ডি নাম্বারে, তো তোমাদের ডি নাম্বারে এসেছিল ডেট ইজ মোর প্রিফারেবল দ্যান ডিসগ্রেস। এর অ্যান্সারটি হবে ডেট ইজ প্রিফারেবল টু ডিসগ্রেস। এর ব্যাখ্যাটি হলো প্রিফারেবল শব্দটি নিজেই কম্পারেটিভ, তাই এর পূর্বে মোর ব্যবহার করা যাবে না এবং এরপরে যদি দ্যান থাকে তাহলে দ্যানের পরিবর্তে তোমাদেরকে টু দিতে হবে। তো তোমরা দেখো এখানে আছে প্রিফারেবল, তো প্রিফারেবল যেহেতু নিজেই কম্পারেটিভ তাই তার পূর্বে মোর বসানো যাবে না, তাই আমি অ্যান্সার লেখার ক্ষেত্রে এখানে আমি মোরটি বাদ দিয়েছি এবং এরপরে দ্যান না হয়ে তোমাদেরকে সর্বদা টু বসাতে হবে। তো আমি এখানে দ্যানের পরিবর্তে টু বসিয়ে দিয়েছি। এখানে অ্যান্সারটি হবে ডেট ইজ প্রিফারেবল টু ডিসগ্রেস। এবার আসি ই নাম্বারে, তো ই নাম্বারটি হলো দেয়ার ইজ নো প্লেস ইন দ্য বেঞ্চ। এর অ্যান্সারটি হবে দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ। এর ব্যাখ্যাটি হলো বসার আসন, অর্থাৎ বসার আসনের যে ইংরেজি সেটি হলো রুম, প্লেস না। তো তোমরা দেখো এখানে আছে দেয়ার ইজ নো প্লেস ইন দ্য বেঞ্চ, তার মানে বেঞ্চের মধ্যে কোনো বসার আসন নেই। তো বসার আসনের ইংরেজিটি হবে রুম, প্লেস না। তো তোমরা যদি কোনো বাক্যের মধ্যে প্লেস দেখো তাহলে তোমরা রুম বসিয়ে দিবা।
এবার আসি এফ নাম্বারে। তো এফ নাম্বারে এসেছিল উড ইউ মাইন্ড টু ক্লোজ দ্য ডোর। এর অ্যান্সারটি হবে উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর। এর ব্যাখ্যাটি হলো উড ইউ মাইন্ড এর পরে অবশ্যই ভার্ব প্লাস আইএনজি করতে হবে এবং যদি টু থাকে তাহলে বাক্যের মধ্যে সেই টুটি তুলে দিতে হবে। তো তোমরা দেখো এখানে আছে উড ইউ মাইন্ড, তো অবশ্যই আমি এখানে লিখেছি উড ইউ মাইন্ড। এরপরে এখানে আছে টু, তো আমি টুটি তুলে দিয়েছি। এরপরে এখানে দেখো আছে ক্লোজ, তো ক্লোজের সাথে আমি আইএনজি যোগ করে দিয়েছি, হয়ে গেল ক্লোজিং দ্য ডোর। অ্যান্সার হবে উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর। এরপরে জি নম্বরে এসেছিল মিস্টার আলী ওয়াজ রিজাইন্ড ফ্রম হিজ পোস্ট। এর অ্যান্সারটি হবে মিস্টার আলী ওয়াজ রিজাইন্ড দ্য পোস্ট। এর ব্যাখ্যাটি হলো রিজাইন এর পরে কখনোই প্রিপোজিশন বসানো যাবে না। রিজাইন ভার্বের পরে কখনোই তোমাদেরকে প্রিপোজিশন দেওয়া যাবে না। তো তোমরা দেখো এখানে আছে রিজাইন্ড, এরপরে আছে ফ্রম প্রিপোজিশন। তো অ্যান্সার লেখার সময় অবশ্যই তোমাদেরকে ফ্রমটি বসানো যাবে না। এই কারণে আমি এখানে রিজাইন্ড এর পরে প্রিপোজিশন ফ্রম নেইনি। তো এখানে অ্যান্সারটি হবে মিস্টার আলী হ্যাজ রিজাইন্ড দ্য পোস্ট। এবার আসি অনার্স বোর্ড কোশ্চেন 2010। তো 2010 সালে তোমাদের যে কারেকশনগুলো এসেছিল সেগুলো এখন সলভ করে দিব। তো প্রথমে এ নাম্বারে তোমাদের এসেছিল দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোস ওয়ার নট গুড। এর অ্যান্সারটি হবে দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোস ওয়াজ নট গুড। এর ব্যাখ্যাটি হলো সিঙ্গুলার সাবজেক্ট, অবশ্যই তোমাদেরকে ভার্বটি বসাতে হবে সিঙ্গুলার। তো তোমরা দেখো আমি তোমাদেরকে সাবজেক্ট ভাবে এগ্রিমেন্টের রুল শিখেছিলাম। প্রিপোজিশনের আগের অংশ হবে সাবজেক্ট। তো তোমরা দেখো এখানে আছে প্রিপোজিশন অফ, তো অফের আগের অংশ হবে সাবজেক্ট। তো এখানে সাবজেক্ট দেখো দ্য কোয়ালিটি, তো দ্য কোয়ালিটি হলো সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে তোমাদেরকে অবশ্যই সিঙ্গুলার ভার্বটি বসাতে হবে। তো ওয়াজ এবং ওয়ারের মধ্যে সিঙ্গুলার ভার্ব হলো ওয়াজ, এই কারণে এখানে অ্যান্সার হবে ওয়াজ। অর্থাৎ ফুল বাক্যটি হবে দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোস ওয়াজ নট গুড। এবার আসি বি নাম্বারে। তো বি নাম্বারটি হলো নাইদার মাই ফ্রেন্ড নর আই আর টু ব্লেম। এর অ্যান্সারটি হবে নাইদার মাই ফ্রেন্ড নর আই অ্যাম টু ব্লেম। এর ব্যাখ্যাটি হলো নাইদার নর, অর্থাৎ নাইদার ডট ডট নর এর পরের অংশ হবে সাবজেক্ট, আর সাবজেক্ট অনুযায়ী তোমাদেরকে অবশ্যই ভার্বটি বসাতে হবে। তো তোমরা দেখো এখানে আছে নাইদার এবং এরপরে আছে নর, তাহলে বুঝবে এর পরের অংশ সাবজেক্ট। তো এর পরের অংশ কি, এখানে আছে আই, এটি হলো সাবজেক্ট। আর তোমরা জানো আই এর সাথে কখনো আর বসে না, আই এর সাথে সবসময় এম বসাতে হয়, এই কারণে এখানে অ্যান্সার হবে আই অ্যাম। ফুল বাক্যটি হবে নাইদার মাই ফ্রেন্ড নর আই অ্যাম টু ব্লেম। এবার আসি সি নাম্বার। তো সি নাম্বারটি হলো ইনফর্ম দিস ম্যাটার টু দ্য প্রিন্সিপাল। এর অ্যান্সারটি হবে ইনফর্ম দ্য প্রিন্সিপাল অফ দিস ম্যাটার। এর ব্যাখ্যাটি হলো তোমরা অবশ্যই এই স্ট্রাকচারটি মনে রাখো, ইনফর্ম প্লাস ব্যক্তি প্লাস অফ। তো তোমরা যদি কোনো বাক্যের মধ্যে ইনফর্ম দেখো তাহলে অবশ্যই তোমাদেরকে আগে ব্যক্তি বসাতে হবে, এরপরে অফ বসাতে হবে, এরপরে যদি বাকি অংশ থাকে তাহলে বাকি অংশটি বসাতে হবে। তো দেখো এখানে আছে ইনফর্ম, এরপরে অবশ্যই তোমাদেরকে ব্যক্তি নিয়ে আসতে হবে। তো তোমরা দেখো দিস ম্যাটার দ্য প্রিন্সিপাল, তো দ্য প্রিন্সিপাল হলো ব্যক্তি, তো অবশ্যই ইনফর্মের পরে আমি দ্য প্রিন্সিপাল ব্যক্তিটি এখানে নিয়ে আসলাম, এরপরে অফ বসালাম, এরপরে বাকি অংশ দিয়ে দিলাম। তো এখানে বাকি অংশ হলো দিস ম্যাটার, তো আমি এখানে বসিয়ে দিলাম দিস ম্যাটার এবং টু থাকলে টুটি তোমাদেরকে তুলে দিতে হবে। তো অ্যান্সারটি হবে ইনফর্ম দ্য প্রিন্সিপাল অফ দিস ম্যাটার। ব্যাখ্যাটি হলো ইনফর্ম প্লাস ব্যক্তি প্লাস অফ। এবার আসি ডি নাম্বারে। তো তোমাদের ডি নাম্বারে এসেছিল আই ওয়াজ ইউজ টু টেক টি এভরিডে। এর অ্যান্সারটি হবে আই ইউজ টু টেক টি এভরিডে। এর ব্যাখ্যাটি হলো আমি তোমাদেরকে বলেছিলাম যদি কোনো বাক্যের শেষে এভরি প্লাস টাইম থাকে তাহলে বুঝতে হবে সে টেন্সটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো সাহায্যকারী ভাব থাকে না। তো তোমরা দেখো এখানে আছে এভরি প্লাস টাইম অর্থাৎ এভরি ডে, তাহলে বুঝতে হবে এর কোনো সাহায্যকারী ভাব থাকবে না। তো তোমরা দেখো এখানে আছে ওয়াজ, তো অবশ্যই তোমাদেরকে ওয়াজটি বসানো যাবে না কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো সাহায্যকারী ভাব থাকে না। এরপরে অবশ্যই তোমাদেরকে ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম বসাতে হবে। তোমরা দেখো এখানে আছে ইউজ টু, তো এরপরে দেখো এখানে টেক, টেক হলো ভার্বের বেস ফর্ম, তো এখানে টেক কি থেকে থাকবে। অ্যান্সারটি হবে আই ইউজ টু টেক টি এভরিডে। এবার আসি ই নাম্বারে। তো ই নাম্বারটি হলো আই স এ ডেড কাউ ওয়াকিং ইন দ্য ফিল্ড। এর অ্যান্সারটি হবে হোয়াইল ওয়াকিং ইন দ্য ফিল্ড আই স এ ডেড কাউ। এর ব্যাখ্যাটি হলো হোয়াইল এর পরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তো তোমরা দেখো এখানে আছে হোয়াইল, তো অবশ্যই তোমাদেরকে যে ওয়ার্ডটির সাথে আইএনজি যোগ করা আছে সেই ওয়ার্ডটি তোমাদেরকে আগে নিয়ে আসতে হবে। তো এখানে হোয়াইল আছে, তো হোয়াইলের পরে আমি নিয়ে আসলাম এখানে দেখতে আছে ওয়াকিং, তো এই ওয়ার্ডটি আমি এখানে নিয়ে আসলাম হোয়াইল ওয়াকিং ইন দ্য ফিল্ড। এরপরে যে বাক্যটি সেই বাক্যটি দিতে হবে, তো আমি এখানে সেই বাক্যটি বসিয়ে দিলাম আই স এ ডেড কাউ। এবার আসি এফ নাম্বার। তো এফ নাম্বারটি হলো হ্যাড আই বিন এ রিচ ম্যান
I would help the poor. এর অ্যান্সারটি হবে had I been a rich man I would have helped the poor. এর ব্যাখ্যাটি হলো আমি তোমাদেরকে কন্ডিশনাল সেন্টেন্সের রুলটি শিখেছিলাম had প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পিপি মানে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম would have ভার্বের পিপি হবে। তো তোমরা দেখো এখানে আছে had এরপরে সাবজেক্ট আছে এবং ভার্বের পিপি। দেখো এখানে আছে been বি এর পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো been এ রিচ ম্যান এই স্ট্রাকচারটি ঠিক আছে। তাহলে তোমাদেরকে অবশ্যই বসাতে হবে would have ভার্বের পিপি। তো তোমরা দেখো এখানে আছে would have এবং এখানে আছে হেল্প। তো হেল্পের ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো হেল্প, এই কারণে এখানে অ্যান্সার হবে হেল্প দ্য পোর। ফুল বাক্যটি হবে হ্যাড আই বিন এ রিচ ম্যান আই উড হ্যাভ হেল্প দ্য পোর। এবার আসি জি নাম্বারে। তো জি নাম্বারটি হলো হি রিজেম্বলস টু হিজ ফাদার। এর অ্যান্সারটি হবে হি রিজেম্বলস হিজ ফাদার। এর ব্যাখ্যাটি হলো রিজেম্বলস এর পরে প্রিপোজিশন বসানো যাবে না। তো তোমরা যদি কোনো বাক্যের মধ্যে রিজেম্বলস এই ওয়ার্ডটি দেখো তাহলে এরপরে যদি কোনো প্রিপোজিশন থাকে তাহলে সেই প্রিপোজিশনটা তোমরা বসাবে না। তো তোমরা দেখো এখানে রিজেম্বলস এর পরে টু আছে, তো অ্যান্সার লেখার সময় আমরা টু দিয়ে তুলে দিয়েছি, কারণ রিজেম্বলস ওয়ার্ডের পরে প্রিপোজিশন বসানো যায় না। অনার্স বোর্ড কোশ্চেন 2009। তো 2009 সালে তোমাদের যে কারেকশনগুলো এসেছিল সেগুলো এখন সলভ করে দিব। তো এ নাম্বারে এসেছিল 10 men were wounded and 1 killed। এর অ্যান্সারটি হবে 10 men were wounded and 1 was killed। এর ব্যাখ্যাটি হলো তোমরা দেখো 10 men were wounded মানে হলো 10 জন ব্যক্তি আহত হয়েছে এবং এবং 1 এখানে কিন্তু কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, 1 killed আছে। তো অবশ্যই তোমাদেরকে এটি পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। তো এই কারণে আমি এখানে লিখেছি সাহায্যকারী ভাব হিসাবে ওয়াজটি এখানে তোমাদেরকে অবশ্যই বসিয়ে দিতে হবে। এই কারণে এখানে অ্যান্সার হবে 1 was killed। বি নাম্বারে। তো বি নাম্বারটি হলো দ্য ড্রাইভার মেড দ্য কার মুভ। এর অ্যান্সারটি হবে দ্য ড্রাইভার মেড দ্য কার মুভ। এর ব্যাখ্যাটি হলো আমি তোমাদেরকে পজিটিভ ভার্বে শিখেছিলাম সাবজেক্ট প্লাস মেক অবলিক হেল্প অবলিক লেট, এরপরে ব্যক্তি বা বস্তু যাই থাকুক না কেন ভার্বের পিপি হবে মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। তো তোমরা দেখো এখানে আছে মেড, তো মেকের পাস্ট ফর্ম হলো মেড এবং এরপরে দেখো আছে দ্য কার। তো দ্য কার হলো একটা বস্তু, তাহলে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। তো তোমরা দেখো এখানে আছে মুভ, তো মুভ এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো মুভড, এই কারণে এখানে অ্যান্সার হবে মুভড। ফুল বাক্যটি হলো দ্য ড্রাইভার মেড দ্য কার মুভড। সি নাম্বারে তোমাদের এসেছিল আই অ্যাম নট ইন গুড টার্মস উইথ হিম। এর অ্যান্সারটি হবে আই অ্যাম নট অন গুড টার্মস উইথ হিম। এর ব্যাখ্যাটি হলো ওয়ান গুড টার্মস। এর অর্থ হলো সমকক্ষভাবে, এটি একটি গ্রুপ ভার্ব। তো অবশ্যই তোমাদেরকে ইন অ গুড টার্মস এটি না দিয়ে এখানে ওয়ান গুড টার্মস এই গ্রুপ ভার্বটি বসাতে হবে। ডি নাম্বারে তোমাদের এসেছিল হ্যাপিনেস কনসিস্ট অফ কন্টেনমেন্ট। এর অ্যান্সারটি হবে হ্যাপিনেস কনসিস্ট ইন কন্টেনমেন্ট। তো এখানে প্রিপোজিশন অফ না হয়ে ইন হবে। এটি একটি প্রবাদ বাক্য, এর বাংলা অর্থ হলো সুখের মধ্যে শান্তি নিহিত। তো অবশ্যই তোমরা এই বাক্যটি মুখস্থ করে রাখো আর মনে রাখো এখানে অফ না হয়ে প্রিপোজিশন ইন বসাতে হবে। ই নাম্বারটি তোমাদের এসেছিল হি ইজ নাও আউট অফ হিজ টেম্পার। এর অ্যান্সারটি হবে হি ইজ নাও আউট অফ টেম্পার। এর ব্যাখ্যাটি হলো আউট অফ টেম্পার মানে মেজাজের বাইরে। তো অবশ্যই এটি একটি গ্রুপ ভার্ব আউট অফ টেম্পার, তোমরা এটি মনে রাখো। আউট অফ টেম্পার মানে হলো মেজাজের বাইরে। আর এই বাক্যর মধ্যে অতিরিক্ত এখানে একটি হিস বসিয়ে দিয়েছে, তো আমরা এই অতিরিক্ত হিসটি তুলে দেব, দিয়ে আউট অফ টেম্পার আমরা এখানে বসিয়ে দেব। তাহলে কিন্তু আমরা খুব সহজে এই সেন্টেন্সটি রাইট করতে পারবো। তো অ্যান্সারটি হবে হি ইজ নাও আউট অফ টেম্পার। এবার আসি এফ নাম্বারে। তো এফ নাম্বারটি হলো হোয়েন ইউ আর আইডেল ইউ মাস্ট সাফার। এর অ্যান্সারটি হবে ইফ ইউ আর আইডেল ইউ মাস্ট সাফার। এর ব্যাখ্যাটি হলো এটি একটি কন্ডিশনাল সেন্টেন্স, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট। তো এরপরের বাক্য অবশ্যই উইল অবলিক মাস্ট, এরপর ভার্বের বেস ফর্ম হবে। তো তোমরা দেখো এখানে আছে ইউ, এরপরে দেখো এখানে আছে মাস্ট। তো উইলের পরিবর্তে এখানে মাস্টও থাকতে পারে এবং এরপরে দেখো আছে সাফার, এটি ভার্বের বেস ফর্ম। তো অবশ্যই তোমাদের সামনে হয়ে না হয়ে ইফ বসাতে হবে, কারণ এটি হলো কন্ডিশনাল সেন্টেন্স। তো অ্যান্সারটি হবে ইফ ইউ আর আইডেল ইউ মাস্ট সাফার। তোমাদের জি নম্বরে এসেছিল শি ইজ ভেরি উইক টু স্পিক। এর অ্যান্সারটি হবে শি ইজ টু উইক টু স্পিক।
এর ব্যাখ্যাটি হলো টু ডট ডট টু। এটি হলো কোরিলেটিভ কনজাংশন। তো তোমরা যদি কোনো বাক্যের মধ্যে টু দেখো তাহলে অবশ্যই এরপরে টু বসাতে হবে। তো তোমরা দেখো এখানে আছে ভেরি, তো অবশ্যই ভেরির জায়গায় তোমাদেরকে টু বসাতে হবে, টু ডট ডট টু। তো অ্যান্সারটি হবে শি ইজ টু উইক টু স্পিক। এবার আসি অনার্স বোর্ড কোশ্চেন 2008। তো 8 সালে যে কারেকশনগুলো এসেছিল সেগুলো এখন সলভ করে দিব। এ নাম্বারে এসেছিল পিপল রিগার্ড হিম এ গ্রেট লিডার অফ দ্য কান্ট্রি। এর অ্যান্সারটি হবে পিপল কনসিডার্ড হিম এ গ্রেট লিডার অফ দ্য কান্ট্রি। এর ব্যাখ্যাটি হলো যদি তোমরা কোনো সেন্টেন্সের মধ্যে রিগার্ড দেখো তাহলে অবশ্যই তোমাদেরকে কনসিডার্ড এই ওয়ার্ডটি বসাতে হবে। আর যদি তোমরা কোনো সেন্টেন্সের মধ্যে কনসিডার্ড দেখো তাহলে তোমাদেরকে রিগার্ড এই ভার্বটি বসাতে হবে। তো এটি হলো একটি থাকলে আর একটি কারেকশন। তো তোমরা দেখো এখানে আছে রিগার্ড, তো অবশ্যই তোমাদেরকে রিগার্ডের পরিবর্তে কনসিডার্ড এই ওয়ার্ডটি বসাতে হবে। তো আমি এখানে রিগার্ডের পরিবর্তে কনসিডার্ড ওয়ার্ডটি বসিয়ে দিলাম। বি নাম্বারে তোমাদের এসেছিল দ্য টিচার প্রিফার্স টু রাইট দ্যান টু ডিকটেট। এর অ্যান্সারটি হবে দ্য টিচার প্রিফার্স রাইটিং টু ডিকটেটিং। এর ব্যাখ্যাটি হলো প্রিফার্স এর পরে অবশ্যই তোমাদেরকে আইএনজি টু আইএনজি করতে হবে। অর্থাৎ তোমরা যদি প্রিফার্স এর পরে দুটি ভার্ব দেখো তাহলে অবশ্যই তোমাদেরকে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে এবং মাঝখানে একটি টু বসাতে হবে। তো তোমরা দেখো এখানে আছে রাইট, তো রাইটের সাথে আমরা আইএনজি যুক্ত করব, হয়ে গেল রাইটিং। এবং আমি সূত্র থেকে এখানে টু নিয়ে আসলাম। এরপরে তোমাদের দেখো এখানে আছে ডিকটেট, তো ডিকটেটের সাথে আমরা আইএনজি যোগ করে দিলাম, হয়ে গেল ডিকটেটিং। সি নাম্বার তোমাদের এসেছিল দ্য কলেজ একাডেমিক কাউন্সিল ডিসকাসড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ কলেজ ইউনিফর্ম। এর অ্যান্সারটি হবে দ্য কলেজ একাডেমিক কাউন্সিল ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ কলেজ ইউনিফর্ম। এর ব্যাখ্যাটি হলো ডিসকাসড ভার্বের পরে কোনো প্রিপোজিশন বসবে না। অর্থাৎ তোমরা যদি কোনো বাক্যের মধ্যে ডিসকাসড এই ভার্বটি দেখো তাহলে এরপরে প্রিপোজিশন বসানো যাবে না। তো আমি এখানে অ্যান্সার লেখার সময় প্রিপোজিশন অ্যাবাউটটি তুলে দিয়েছি। এবার আসি ডি নাম্বারে। তো ডি নাম্বারে তোমাদের এসেছিল ইট ইজ হাই টাইম উই শ্যাল স্টপ করাপশন। এর অ্যান্সারটি হবে ইট ইজ হাই টাইম উই স্টপ করাপশন। এর ব্যাখ্যাটি হলো ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে। এছাড়া বাক্যের মধ্যে যদি কোনো সাহায্যকারী ভাব দেওয়া থাকে তাহলে সেই সাহায্যকারী ভাবটি তোমাদেরকে অবশ্যই তুলে দিতে হবে। তো তোমরা দেখো এখানে সাহায্যকারী ভাব হলো শ্যাল, তো অবশ্যই তোমাদেরকে এই সাহায্যকারী ভাব শ্যালটি তুলে দিতে হবে। এরপরে যে ভাবটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। তো তোমরা দেখো এখানে আছে স্টপ, তো স্টপ ভার্বের পাস্ট ফর্ম হলো স্টপড, এই কারণে এখানে অ্যান্সারটি হয়েছে স্টপ। এবার আসি ই নাম্বারে। তো ই নাম্বারে তোমাদের এসেছিল মাই প্যারেন্টস ইনসিস্টেড মি টু স্টাডি অনার্স কোর্স ইন দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি। এর অ্যান্সারটি হবে মাই প্যারেন্টস ইনসিস্টেড অন মাই স্টাডিং অনার্স কোর্স ইন দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি। এর ব্যাখ্যাটি হলো ইনসিস্টেড অন পজিটিভ ভার্ব প্লাস আইএনজি। তো তোমরা যদি কোনো বাক্যের মধ্যে ইনসিস্টেড দেখো তাহলে এরপরে অবশ্যই তোমাদেরকে প্রিপোজিশন অন বসাতে হবে, এরপরে পজিটিভ ফর্ম দিতে হবে, এরপরে ভার্ব প্লাস আইএনজি বসাতে হবে। তো তোমরা দেখো এখানে আছে ইনসিস্টেড, এরপরে অবশ্যই তোমাদেরকে অন বসাতে হবে। তো আমি এখানে ইনসিস্টেড অন বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে পজিটিভ বসাতে হবে। তোমরা দেখো এখানে আছে মি, তো মি এর পজিটিভ হলো মাই, এই কারণে এখানে আমি অ্যান্সার লিখেছি মাই। এরপরে ভার্বের সাথে তোমাদেরকে আইএনজি যুক্ত করতে হবে এবং যদি টু থাকে তাহলে সেই টুটি তোমাদের তুলে দিতে হবে। তো তোমরা দেখো এখানে আছে স্টাডি, তো স্টাডির সাথে আমি আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে গেল স্টাডিং এবং পরের লাইনটি ঠিক রাখবা। তো অ্যান্সারটি হবে মাই প্যারেন্টস ইনসিস্টেড অন মাই স্টাডিং অনার্স কোর্স ইন দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি। এবার আসি এফ নাম্বারে। তো এফ নাম্বারে তোমাদের এসেছিল আই স এ ডেড ম্যান ওয়াকিং অন দ্য স্টেট। এর অ্যান্সারটি হবে হোয়াইল ওয়াকিং অন দ্য স্টেট আই স এ ডেড ম্যান। এর ব্যাখ্যাটি হলো হোয়াইলের পরে অবশ্যই তোমাদেরকে ভার্ব প্লাস আইএনজি করতে হবে। তো তোমরা অবশ্যই দেখবা যদি কোনো সেন্টেন্সের মধ্যে ভার্বের সাথে আইএনজি যুক্ত করা থাকে তাহলে তোমরা আগে চিন্তা করে দেখবা যে হোয়াইল দ্বারা সেই সেন্টেন্সটি তৈরি করে অর্থপূর্ণ কোনো বাক্য তৈরি করা যায় কিনা। তো তোমরা দেখো এখানে আছে ওয়াকিং, তো আমরা এখানে হোয়াইলটি নিয়ে আসলাম। এখন সেন্টেন্সটি আমরা সাজাই। হোয়াইলের পরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো হোয়াইলের পরে এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করাই আছে। তো আমরা সেন্টেন্সটি সাজিয়ে নিলাম। হোয়াইল ওয়াকিং অন দ্য স্টেট
আই স এ ডেড ম্যান। তো আমি যখন রাস্তা দিয়ে হাঁটতেছিলাম আমি একটি মৃত ব্যক্তি দেখতে পেলাম। এবার আসি জি নাম্বারে। তোমাদের জি নাম্বারে এসেছিল দ্য রোডস অফ ঢাকা আর বেটার দেন বরিশাল। এর অ্যান্সারটি হবে দ্য রোডস অফ ঢাকা আর বেটার দেন দোজ অফ বরিশাল। এর ব্যাখ্যাটি হলো তুলনা বোঝাতে কম্পারেটিভ এর দেন এর পরে একই নাউনের পুনরাবৃত্তি পরিহার করার জন্য আগের অংশের নাউনটি সিঙ্গুলার হলে দিতে হবে দ্যাট অফ, এবং যদি আগের অংশের নাউনটি প্লুরাল হয় তাহলে তোমাদেরকে বসাতে হবে দোজ অফ। তো আমি তোমাদের একটি শর্টকাটে বুঝিয়ে দেই। তোমরা যদি কোনো বাক্যের মধ্যে দেন দেখো এবং সে বাক্যটি যদি তুলনা বোঝায় তাহলে তোমরা আগের যে অংশটি থাকবে অর্থাৎ আগের যে সাবজেক্টটি থাকবে সেটি দেখবা। সেটি যদি সিঙ্গুলার হয় তাহলে তোমাদেরকে বসাতে হবে দেনের পরে দ্যাট অফ, কিন্তু সামনের অংশের সাবজেক্টটি যদি প্লুরাল হয় তাহলে তোমাদেরকে দিতে হবে দোজ অফ। তো তোমরা দেখো এখানে আছে দ্য রোডস মানে রাস্তাগুলো। তো অবশ্যই এই সাবজেক্টটি হলো প্লুরাল সাবজেক্ট, তো অবশ্যই তোমাদেরকে দেনের পরে দিতে হবে দোজ অফ। এই কারণে আমি এখানে দেনের পরে দোজ অফ দিয়েছি। তো অ্যান্সারটি হবে দ্য রোডস অফ ঢাকা আর বেটার দেন দোজ অফ বরিশাল। অনার্স বোর্ড কোশ্চেন 2007। তোমাদের 2007 সালে যে কারেকশনগুলো এসেছিল সেগুলো এখন সলভ করে দিই। এ নাম্বারে তোমাদের এসেছিল এভরিওয়ান ওয়াজ পেড ওয়ান স্যালারি। এর অ্যান্সারটি হবে এভরিওয়ান ওয়াজ পেড হিজ স্যালারি। এর ব্যাখ্যাটি হলো এভরিওয়ান ডট ডট হিজ। তো তোমরা যদি কোনো বাক্যের মধ্যে এভরিওয়ান দেখো তাহলে তোমাদেরকে অবশ্যই হিজ বসাতে হবে। তো আমি এখানে এভরিওয়ান যেহেতু বাক্যের মধ্যে দেওয়াই আছে সুতরাং আমি এখানে ওয়ান্সের পরিবর্তে হিজ বসিয়ে দিলাম। তো অ্যান্সারটি হবে এভরিওয়ান ওয়াজ পেড হিজ স্যালারি। এবার আসি বি নাম্বারে। তোমাদের বি নাম্বারে এসেছিল আইদার হার ফ্রেন্ডস অর রুবি হ্যাভ কাম। এর অ্যান্সারটি হবে আইদার রুবি অর হার ফ্রেন্ডস হ্যাভ কাম। এর ব্যাখ্যাটি হলো আইদার ডট ডট অর। তোমরা যদি কোনো বাক্যের মধ্যে আইদার ডট ডট অর দেখো তো এর গঠনটি হবে আইদার প্লাস সাবজেক্ট অর সাবজেক্ট, এরপরে বাকি অংশটি তোমাদেরকে বসাতে হবে। তো তোমরা দেখো এখানে আছে আইদার। তো তোমরা একটা এখানে প্রশ্ন করতে পারো যে স্যার হার হলো তো সাবজেক্ট, তারপরে এখানে হারটি পরে বসাতে হবে কেন? এর ব্যাখ্যাটি হলো তোমরা যদি আইদার কোনো বাক্যের মধ্যে দেখো প্রথমে তাহলে তোমরা কি করবা, আগে যে নাউন থাকবে সে নাউনটি তোমরা আগে সামনে বসাবা, এরপরে যে প্রোনাউনটি থাকবে সেটি ওয়ার্ডের পরে বসাবা। তো তোমরা দেখো এখানে কিন্তু হারটি কিন্তু হলো প্রোনাউন, তো অবশ্যই তোমাদেরকে হারটি ওয়ার্ডের পরে বসাতে হবে এবং আইদারের পরে যে নাউন থাকবে সে নাউনটি তোমাদেরকে বসাতে হবে। তো তোমরা দেখো এখানে নাউন হলো রুবি, এই কারণে আইদারের পরে এখানে আমি দিয়েছি রুবি এবং ওয়ার্ডের পরে প্রোনাউন হার, এই হারটি এখানে বসিয়ে দিয়েছি। তো অ্যান্সারটি হবে আইদার রুবি অর হার ফ্রেন্ডস হ্যাভ কাম। এবার আসি সি নাম্বারে। তোমাদের সি নাম্বারে এসেছিল উড ইউ মাইন্ড টু কাম হেয়ার। এর অ্যান্সারটি হবে উড ইউ মাইন্ড কামিং হেয়ার। এর ব্যাখ্যাটি হলো উড ইউ মাইন্ডের পরে অবশ্যই তোমাদেরকে ভার্ব প্লাস আইএনজি করতে হবে এবং বাক্যের মধ্যে যদি টু থাকে তাহলে তোমাদেরকে অবশ্যই সে টুটি তুলে দিতে হবে। তোমরা দেখো এখানে আছে উড ইউ মাইন্ড, এরপরে দেখো ভার্ব কাম, তো কামের সাথে আমরা আইএনজি যোগ করে দিলাম, হয়ে গেল কামিং, এরপরে হেয়ার এবং টুটি আমি এখান থেকে তুলে দিলাম। তো অ্যান্সারটি হবে উড ইউ মাইন্ড কামিং হেয়ার। এবার আসি ডি নাম্বারে। তোমাদের ডি নাম্বারে এসেছিল রোস্তম ফাইট অ্যাজ এ হিরো। এর অ্যান্সারটি হবে রোস্তম ফাইট লাইক এ হিরো। এর ব্যাখ্যাটি হলো তোমরা এই সেন্টেন্সটির বাংলা অর্থ করো রোস্তম ফাইট অ্যাজ এ হিরো। এর বাংলা অর্থ হলো রোস্তম হিরোদের মতো যুদ্ধ করে। তো অবশ্যই কোনো ব্যক্তির ক্ষেত্রে যদি মতো ইংরেজি হয় তাহলে অ্যাসের পরিবর্তে তোমাদেরকে অবশ্যই লাইক বসাতে হবে। ব্যক্তির ক্ষেত্রে অ্যাসের পরিবর্তে লাইক বসাতে হয়, এই কারণে এখানে অ্যাসের পরিবর্তে লাইক বসিয়ে দিয়েছি। তো ফুল বাক্যটি হবে রোস্তম ফাইট লাইক এ হিরো। রোস্তম হিরোদের মতো যুদ্ধ করে। ই নাম্বারে আই শ্যাল রিফ্রেইন টু অ্যানোয়িং ইউ। এর অ্যান্সারটি হবে আই শ্যাল রিফ্রেইন ফ্রম অ্যানোয়িং ইউ। এর ব্যাখ্যাটি হলো রিফ্রেইন ফ্রম, এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এর বাংলা অর্থ হলো বিরত থাকা। তো প্রিপোজিশনের পরে কিন্তু অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, এই কারণে এই ওয়ার্ডটির সাথে অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে। তো আমি এখানে আইএনজি যুক্ত করে দিয়েছি, হয়ে গেছে অ্যানোয়িং। এবার আসি এফ নাম্বারে। তো এফ নাম্বারে তোমাদের এসেছিল নাইদার ইউ নর আই অর এনিওয়ান এলস নোস ইট। এর অ্যান্সারটি হবে নাইদার ইউ নর আই নর এনিওয়ান এলস নয়েস ইট।
এর ব্যাখ্যাটি হলো নাইদার ডট ডট নর। তো অবশ্যই তোমাদেরকে নাইদার ডট ডট নর এই কোরিলেটিভ কনজাংশনটি বসাতে হবে। তো তোমরা দেখো এখানে হলো নাইদার, তো অবশ্যই তোমাদেরকে এখানে অরের পরিবর্তে নর বসাতে হবে। তো এই কারণে আমি এখানে অরের পরিবর্তে নরটি বসিয়ে দিয়েছি। এবার আসি জি নাম্বারে। তো জি নাম্বারে তোমাদের এসেছিল দ্য স্টোন ইজ ভেরি হার্ড টু বি ব্রোকেন। এর অ্যান্সার হবে দ্য স্টোন ইজ ভেরি হার্ড টু ব্রেক। এর ব্যাখ্যাটি হলো অ্যাডজেটিভের পরে ইনফিনিটিভ কখনো প্যাসিভ হয় না। তো অবশ্যই তোমরা মনে রাখবে কোনো বাক্যের মধ্যে যদি তোমরা অ্যাডজেটিভ দেখো প্যাসিভ করা যাবে না। তো তোমরা দেখো এখানে কিন্তু অ্যাডজেটিভ হলো ভেরি, এরপরে টু বি ব্রোকেন, এটি কিন্তু প্যাসিভ ভয়েসে করে দিয়েছে, এটি ভুল। কারণ অ্যাডজেটিভের পরে ইনফিনিটিভ কখনো প্যাসিভ করা যায় না, অবশ্যই টু প্লাস ভার্বের বেস ফর্ম করতে হবে। এই কারণে এখানে আমি বিটি তুলে দিয়েছি, তো টু লিখেছি এবং টু এর পরে ভার্বের বেস ফর্ম বসাতে হবে। তো ব্রোকেন এর ভার্বের বেস ফর্ম হলো ব্রেক, এই কারণে এখানে অ্যান্সার হবে ব্রেক। তো অনার্স বোর্ড কোশ্চেন 2006। তো 2006 সালে তোমাদের যে বোর্ড প্রশ্নগুলো এসেছিল কারেকশনে সেগুলো এখন সলভ করে দিব। তো তোমাদের এ নাম্বারে এসেছিল আই ওয়েন্ট টু দ্য ম্যানস হাউস হুম ইউ স। এর অ্যান্সারটি হবে আই ওয়েন্ট টু দ্য হাউস অফ দ্য ম্যান হুম ইউ স। এর ব্যাখ্যাটি হলো ব্যক্তি প্লাস হুম। তো অবশ্যই হুমের আগে ব্যক্তি বসাতে হবে। তো তোমরা দেখো এই বাক্যটির মধ্যে কিন্তু হুমের আগে ব্যক্তির নাম বসানো নাই, এখানে দেওয়া আছে হাউস। এই কারণে আমরা অবশ্যই হুমের আগে ব্যক্তিটি নিয়ে আসবো। তো হুমের আগে ব্যক্তি এখানে দেখতেছো দ্য ম্যানস। তো দ্য ম্যানসটি আমরা এখানে এসটি বসাবো না, এখানে হুমের আগে আমরা নিয়ে আসলাম দ্য ম্যান এবং বাকিটি আমরা ঠিক করব। আই ওয়েন্ট টু হাউস, তো হাউসটি আমরা সামনে নিয়ে আসলাম, এখানে অতিরিক্ত একটি অফ বসাবো, অফ বসালাম, এরপরে দ্য ম্যানস থেকে অতিরিক্ত এসটি আমরা তুলে দেব। তো আমি এখানে লিখলাম দ্য ম্যান হুম ইউ স। এবার আসি বি নাম্বারে। তো বি নাম্বারে তোমাদের এসেছিল ডু ইউ নো হাউ ডাজ করাপশন ইটস আপ এ নেশন। এর অ্যান্সারটি হবে ডু ইউ নো হাউ করাপশন ইটস আপ এ নেশন। এর ব্যাখ্যাটি হলো ডাব্লিউএস কোশ্চেনে একই বাক্যে ডু এবং ডাস ব্যবহার করা যাবে না। তো তোমরা যদি কোনো বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দেখো তাহলে অবশ্যই তোমাদেরকে সেই বাক্যটি দেখতে হবে ভালোভাবে। সেই বাক্যটির মধ্যে যদি ডু এবং ডাস দুটি থাকে তাহলে তোমাদেরকে অবশ্যই ডু এবং ডাস দুটি ব্যবহার করা যাবে না। তো তোমরা সামনে যেটি থাকবে সেটি রাখবে এবং এরপরে যে সাহায্যকারী ভাব দেওয়া থাকবে ডু ডাস এর মধ্যে সেটি তোমরা তুলে দিবা। তো আমি এখান থেকে আমি ডাসটি তুলে দিয়েছি। তো অ্যান্সারটি হয়েছে ডু ইউ নো হাউ করাপশন ইটস আপ এ নেশন। সি নাম্বারে তোমাদের এসেছিল দ্য ম্যান ওয়াজ সার্চড ফর মার্ডার। এর অ্যান্সারটি হবে দ্য ম্যান ওয়াজ সার্চড উইথ মার্ডার। এর ব্যাখ্যাটি হলো চার্জড উইথ মানে হলো অভিযুক্ত, লোকটি এই মৃত্যুর জন্য অভিযুক্ত। ডি নাম্বারে তোমাদের এসেছিল হি ওয়াজ সো ইনসোলেন্ট দ্যাট আই ডিড নট হেয়ার হিম। এর অ্যান্সারটি হবে হি ওয়াজ সো ইনসোলেন্ট দ্যাট আই কুড নট হেয়ার হিম। এর ব্যাখ্যাটি হলো সিকোয়েন্স অফ টেন্স। তো তোমরা যদি কোনো বাক্যের মধ্যে দ্যাট দেখো এবং তার সামনেরটি যদি পাস্ট টেন্সে থাকে তাহলে তোমাদেরকে অবশ্যই পরেরটি সঙ্গতিপূর্ণ পাস্ট টেন্স করতে হবে। তো তোমরা দেখো এখানে দেওয়া আছে ডিড, তো ডিডের পরিবর্তে তোমাদেরকে অবশ্যই ক্যান উইল বা শ্যাল ব্যবহার করতে হবে। তো তোমরা দেখো এখানে দেওয়া আছে ডিড, তো ডিড হলো পাস্ট ফর্ম, ক্যানের পাস্ট ফর্ম তোমাদের এখানে বসাতে হবে। তো ক্যানের পাস্ট ফর্ম হলো কুড, এই কারণে আমি এখানে কুড বসিয়েছি এবং পরের লাইনটি ঠিকই রেখেছি। তো অ্যান্সারটি হবে হি ওয়াজ সো ইনসোলেন্ট দ্যাট আই কুড নট হেয়ার হিম। শি ইজ ওয়াইজার দ্যান আই থিঙ্ক। এই অ্যান্সারটি হবে শি ইজ ওয়াইজার দ্যান আই থিঙ্ক হেয়ার টু বি। এর ব্যাখ্যাটি হলো যৌক্তিক সমস্যা। তো এই সেন্টেন্সটির পূর্ণ অর্থ এখানে বসানো হয়নি। তো তোমরা অবশ্যই যদি কোনো বাক্যের মধ্যে ওয়াইজার দেখো এবং এরপরে যদি থিঙ্ক থাকে তাহলে তো অবশ্যই তোমাদেরকে থিঙ্কের পরে হেয়ার টু বি এই অতিরিক্ত ওয়ার্ড তিনটি বসাতে হবে। তো এই কারণে আমি এখানে থিঙ্কের পরে হেয়ার টু বি এই ওয়ার্ড তিনটি বসিয়ে দিয়েছি। তো অ্যান্সার হবে শি ইজ ওয়াইজার দ্যান আই থিঙ্ক হেয়ার টু বি। এবার আসি এফ নাম্বারে। তো এফ নাম্বারে তোমাদের এসেছিল হি ইজ অ্যান ইম্পর্টেন্ট মেম্বার ইন দ্য কমিটি। এর অ্যান্সারটি হবে হি ইজ অ্যান ইম্পর্টেন্ট মেম্বার অন দ্য কমিটি। এর ব্যাখ্যাটি হলো অন দ্য কমিটি, এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কারণ কমিটির আগে প্রিপোজিশন অন বসে, ইন বসে না। এই কারণে এখানে অ্যান্সার হবে হি ইজ অ্যান ইম্পর্টেন্ট মেম্বার অন দ্য কমিটি। জি নাম্বারে তোমাদের এসেছিল ডু নট প্রাইড ইন ইউর ওয়েলথ। তো অ্যান্সারটি হবে ডু নট টেক প্রাইড ইন ইউর ওয়েলথ। এর ব্যাখ্যাটি হলো
টেক প্রাইড মানে হলো গর্ব করা। তো এখানে শুধু প্রাইড দেওয়া আছে, যেহেতু তোমরা দেখতেছো ডু নট প্রাইড ইন ইউর ওয়েলথ, তোমার সম্পত্তি নিয়ে গর্ব করো না। তো অবশ্যই এখানে যে গ্রুপ ভার্ব সেটি টেকটি এখানে বসানো নেই, তো অবশ্যই তোমাদেরকে অতিরিক্ত টেক নিয়ে আসতে হবে, কারণ টেক প্রাইড মানে হলো গর্ব করা। এই কারণে এখানে অ্যান্সার হবে ডু নট টেক প্রাইড ইন ইউর ওয়েলথ। এবার আসি অনার্স বোর্ড কোশ্চেন 2005। তো 2005 সালে তোমাদের যে বোর্ড প্রশ্নগুলো এসেছিল সেগুলো এখন সলভ করে দিব। তো এ নাম্বারে তোমাদের এসেছিল জন ওয়েন টু স্কটল্যান্ড ফর প্লেইং গলফ। এর অ্যান্সারটি হবে জন ওয়েন টু স্কটল্যান্ড টু প্লেইং গলফ। এর ব্যাখ্যাটি হলো সিম্পল সেন্টেন্সের দ্বিতীয় ভাব উদ্দেশ্যযুক্ত যদি হয় তাহলে তোমাদেরকে অবশ্যই টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাতে হবে। তো তোমরা এর বাংলাটি করো, জন স্কটল্যান্ডে গলফ খেলার জন্য গিয়েছিল। তো অবশ্যই তোমরা দেখতেছো এই সেন্টেন্সটির মধ্যে উদ্দেশ্য আছে, সে গলফ খেলার জন্য কিন্তু স্কটল্যান্ডে গিয়েছিল। তো অবশ্যই তোমাদেরকে এখানে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাতে হবে। তো আমি এখানে ফরের পরিবর্তে এখানে দিলাম টু, এবং প্লেইং এর বেস ফর্ম হলো প্লে, এই কারণে আমি এখানে অ্যান্সার দিয়েছি টু প্লে। তো ফুল বাক্যটি হবে জন ওয়েন টু স্কটল্যান্ড টু প্লে গলফ। এবার আসি বি নাম্বারে। তো বি নাম্বারে তোমাদের এসেছিল দ্য মিনিস্টার কিপ এ ভ্যালুয়েবল স্পিচ। এর অ্যান্সারটি হবে দ্য মিনিস্টার ডেলিভারেড এ ভ্যালুয়েবল স্পিচ। তো বক্তব্য দেওয়া এর ইংরেজি ভার্বটি হলো ডেলিভারেড। যেহেতু মিনিস্টার তার গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছে, সুতরাং এখানে গিভের পরিবর্তে তোমাদেরকে ডেলিভারেড এই ওয়ার্ডটি বসাতে হবে। এবার আসি সি নাম্বারে। তো সি নাম্বারে তোমাদের এসেছিল ইন্ডাস্ট্রি ইজ দ্য কি অফ সাকসেস। তো অ্যান্সারটি হবে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। এর ব্যাখ্যাটি হলো কি টু, এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কি টু মানে হলো চাবিকাঠি, তো কি অফ হয় না, এটি অবশ্যই তোমাদেরকে বসাতে হবে কি টু। ডি নাম্বার, মেরি স্পিক্স ফ্রেঞ্চ ভেরি গুড। এর অ্যান্সারটি হবে মেরি স্পিক্স ফ্রেঞ্চ ভেরি ওয়েল। এর ব্যাখ্যাটি হলো গুড থাকলে তোমাদেরকে অবশ্যই ওয়েল দিতে হবে। তো তোমরা দেখো এখানে আছে গুড, তো গুডের পরিবর্তে তোমাদেরকে ওয়েল বসাতে হবে। তো অ্যান্সারটি হবে মেরি স্পিক্স ফ্রেঞ্চ ভেরি ওয়েল, মানে মেরি ফ্রেঞ্চ ভাষায় খুব ভালোভাবে কথা বলতে পারে। এই নম্বরে তোমাদের এসেছিল আই সি ওপেন মাই আঙ্কেল। এর অ্যান্সারটি হবে আই ওপেন সি মাই আঙ্কেল। এর ব্যাখ্যাটি হলো আই এর পরে ওপেন বসাতে হয়। তো যদি তোমরা কোনো বাক্যের মধ্যে ওপেন দেখো তাহলে তোমরা মনে রাখবা সেই ওপেনটি আই এর পরে তোমাদেরকে বসাতে হবে, এরপরে দিতে হবে তোমাদের ভার্ব, এরপরে দিতে হবে বাকি অংশ। তো তোমরা দেখো এখানে আছে আই, তো আমি আইটি এখানে দিলাম, এরপরে আই এর পরে ওপেন দিতে হবে, তো এখানে আছে ওপেন, তো ওপেনটি আমি এখানে বসালাম। এরপরে দিতে হবে ভার্ব, তো তোমরা দেখো এখানে ভার্ব হলো সি, এই কারণে আমি এখানে বসালাম সি এবং বাকি অংশটি ঠিক রাখলাম মাই আঙ্কেল। তো অ্যান্সার হবে আই ওপেন সি মাই আঙ্কেল। এবার আসি এফ নাম্বারে। তো এফ নাম্বারে তোমাদের এসেছিল লুসি ইজ লয়ার লাইক হার ফাদার। এখানে অ্যান্সারটি হবে লুসি ইজ এ লয়ার লাইক হার ফাদার। এর ব্যাখ্যাটি হলো নাউনের আগে আর্টিকেল বসে। তো তোমরা দেখো এখানে আছে লয়ার, তো এর আগে অবশ্যই তোমাদেরকে এই লয়ারটি হলো নাউন, তো লয়ারের আগে তোমাদেরকে আর্টিকেল এ বসাতে হবে। তো আমি এখানে আর্টিকেল এ বসিয়ে দিয়েছি। লুসি ইজ এ লয়ার, মানে লুসি হলো একজন আইনজীবী, লাইক হার ফাদার মানে তার বাবার মতো। জি নাম্বার, হোয়াট ইউ উড লাইক টু ড্রাঙ্ক। এর অ্যান্সারটি হবে হোয়াট উড ইউ লাইক টু ড্রাঙ্ক। এর ব্যাখ্যাটি হলো হোয়াট উড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো তোমরা দেখো হোয়াট উড অর্থাৎ হোয়াট এবং উড যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে তোমরা অবশ্যই প্রথমে হোয়াট উডটি সামনে নিয়ে আসবা, এরপরে সাবজেক্ট নিয়ে আসতে হবে। তো এখানে দেখো সাবজেক্ট হলো ইউ, তো আমি এখানে ইউ বসিয়েছি, এরপরে তোমাদের ভার্ব দিতে হবে। তোমরা দেখতেছো এখানে ভার্ব হলো লাইক, তো এখানে লাইকটি বসালাম এবং বাকি অংশ টু ড্রাং এটি আমি এখানে বসিয়ে দিই। এবার আলোচনা করি হ্যান্ডনোটটি নেওয়ার নিয়ম। রকিবুল 24 অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ হ্যান্ডনোটটি নেওয়ার নিয়ম। প্রথমে আমার মোবাইল নম্বর 01744559475, এই নম্বরে ফোন দিয়ে বলতে হবে আমি অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের হ্যান্ডনোটটি নিতে চাই। এরপরে আমার বিকাশ, নগদ অথবা রকেটে হ্যান্ডনোট বাবদ মোট 550 টাকা দিতে হবে। টাকা পেলে তোমার ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হ্যান্ডনোটটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব। তুমি 2 দিনের মধ্যে হ্যান্ডনোটটি পেয়ে যাবা।
কিছু প্রশ্নের উত্তর দিয়ে দেই। তোমরা অনেকে আমাকে প্রশ্ন করো, স্যার 550 টাকা তো অনেক বেশি। এর উত্তরটি হলো, দেখো হ্যান্ডনোটটি একদম স্পেশাল। মাত্র 8 থেকে 10 দিন পড়লে পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। ইংরেজিতে পাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। এই হ্যান্ডনোটটি ক্রয় করলে আর তোমাদেরকে অন্য কোনো বই কিনতে হবে না এবং কারো কাছে প্রাইভেটও পড়তে হবে না। তো এই দিকগুলো একটু বিবেচনা করে দেখো, কোনো বই কিনতে হচ্ছে না এবং তোমাদেরকে অন্য কোনো কারো কাছে গিয়ে প্রাইভেটও পড়তে হবে না। মাত্র 8 থেকে 10 দিন পরেই তোমরা পুরো সিলেবাস কমপ্লিট করতে পারবা এবং ইংরেজিতে পাস নিয়ে তোমাদের কোনো আর সমস্যা থাকবে না। তো এই দিকগুলো বিবেচনা করে দেখলে 550 টাকা কোনো ব্যাপারই না। এবং তোমরা আমাকে আরেকটি প্রশ্ন বারবারই করো, স্যার আমি যদি আপনাকে টাকা দেই কিন্তু আপনি যদি হ্যান্ডনোটটি না পাঠান। এর উত্তরটি হলো, আমি সবাইকে হ্যান্ডনোট পাঠাই, কারো কাছে টাকা নিয়ে হ্যান্ডনোট পাঠাইনি এরকম কেউ বলতে পারবে না। আমি দীর্ঘ 4 বছর ধরে কম্পালসরি ইংলিশ পড়িয়ে আসতেছি এবং হ্যান্ডনোটগুলো বিক্রি করতেছি। আমার মোবাইল নম্বর 01744559475। এই নাম্বারটি আমি দীর্ঘ 4 বছর ধরে ইউজ করতেছি। তোমরা যদি আমার চ্যানেলটি একটু দেখো, রকিবুল 24 চ্যানেল, এই চ্যানেলে বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা 56,000-এর বেশি এবং ভিডিও সংখ্যা 299টি। তো তোমরা দেখো, এতগুলো সাবস্ক্রাইবার এবং এত বড় একটি চ্যানেল কখনোই কারোর সাথে প্রতারণা করবে না। এবং তোমরা যদি একটি ইউটিউবে গিয়ে লেখো রকিবুল 24, তাহলে তোমরা আমার চ্যানেলটি পেয়ে যাবা। চ্যানেলের ভিতরে যদি ক্লিক করো তাহলে তোমরা দেখবা এখানে তোমাদের জন্য আমি অসংখ্য ভিডিও আপলোড করে রেখেছি। তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। অথবা আমি যে 3 থেকে 4 বছর ধরে কম্পালসরি ইংলিশ পড়াই এবং সাজেশন দেই, তোমরা এই প্লেলিস্টে ক্লিক করলে দেখতে পাবা গত বছর এবং তার আগের বছরগুলোতে রকিবুল 24-এর সাজেশন কীরকম কমন পড়েছে সেগুলো তোমরা এই প্লেলিস্ট চেক করলেই বুঝতে পারবা। আশা করতেছি এত কিছু দেখার পরে তোমরা আমাকে আর এই প্রশ্নটি করবা না। আর একটা কথা তোমাদেরকে বলে দেই, তোমরা অনেকে আমার কাছ থেকে পিডিএফ ফাইল চাও, তো আমি পিডিএফ ফাইল বিক্রি করি না। তোমরা কেউ আমার কাছ থেকে পিডিএফ ফাইল চেয়ে আমাকে লজ্জা দিবা না।